বিয়ের আগ দিয়ে আমার বউয়ের নিয়মিত মদ্যপান করার কথা জানতাম না। আমি রুদ্র, আমার বউয়ের নাম কবিতা। কলকাতা শহরে আমার বড়সড় ব্যবসা আছে, নাম বললে সবাই চিনে ফেলবেন, তাই নাম আর বলছি না। সাথে একটি বিদেশি বিশ্ববিদ্যালয়ে অনলাইন কোর্সে সমাজ বিজ্ঞান নিয়ে মাস্টার্স করছি। তো বাবা মা নিজেদের থেকে পছন্দ করে আমার বিয়ের ব্যবস্থা করেন। সেবার ঢাকা গিয়েছিলাম ব্যবসার কাছে। কাজটা সেরে এসে শুনি যে মেয়ে দেখতে যেতে হবে। কি আর করার, শেষমেশ পছন্দ হয়ে গেল, বিয়েটাও তাই সেরে ফেললাম। কবিতা কলেজে পড়াশোনা করছে, বায়োলজি নিয়ে। ভালো ছাত্রী, ভালো পরিবার। ওর কোনো ভাই বোন নেই। পরিবারে ওর বাবা মা আর এক বয়স্কা নানি ছাড়া আর কেউ নেই। বিয়ে পড়ানোর এক সপ্তাহের মাথায় ধুমধাম আয়োজন করে ওকে বাড়িতে নিয়ে এলাম। হিন্দু পাড়ায় মুসলমানদের বিয়ে বলে কথা, কিন্তু আমাদের এলাকার হিন্দুরা যথেষ্ট শিক্ষিত এবং ধর্মান্ধ নয়, তাই আমরা সবাই মিলেমিশে থাকি। আজ অবধি কখনো কোনো সমস্যা হয়নি আমাদের মধ্যে। জানি না এত সম্প্রীতি অন্যান্য এলাকায় আছে কিনা। সবই আসলে ঠিক ছিল। বিপত্তিটা বাঁধল ওকে আমাদের এখানে, মানে আমাদের বাড়িতে নিয়ে আসার 2 দিন পর থেকে। আমার বউ যেদিন তার ছোট লাগেজটা খুলে আমার সামনে এক বোতল হুইস্কি বের করে সামনে টেবিলে রাখলো, আমার তো তখন বিষম খাওয়ার মতন অবস্থা। কিছু একটা যখন বলতে যাব, অমনি ও বলে উঠল, কি সাহেব, অবাক হচ্ছ তো? অবাক হওয়ার মতন কিছুই নেই, এটা আমার পুরনো অভ্যেস। কেমন? সংসার করতে চাইলে এটাকে মেনে নিয়েই করো। আমাকে ভালো রাখলেই আমি ভালো থাকবো, সেই হিসেবে তুমিও ভালো থাকবে, তাই নয় কি? তো আশা করি যে এটাতে তোমার কোনো সমস্যা নেই। ওর কথার ঠিক কি জবাব দেব তা বুঝে উঠতে পারছিলাম না, তাই চুপ করে বসেছিলাম। বসে বসে নিজের নতুন বইয়ের হুইস্কি গেলা দেখছিলাম। এ তো গেল একটা ব্যাপার। আরেকটা যে ব্যাপার খেয়াল করলাম, তা আসলে আমার জন্য তো অবশ্যই, আপনি শুনলেও অবাক হবেন। এটা আমি বিয়ের 3 মাসের মাথায় ভালো করে ধরতে পারলাম। আর তা হলো, আমার বউ প্রতি শনিবার রাতে নিজের হাত থেকে সিরিঞ্জ দিয়ে রক্ত বের করে এবং সেই রক্তকে একটা বোতলে জমিয়ে রেখে তাতে নিজের একগোছা চুল কেটে ছাদের কিনারে রেখে আসে। ব্যাপারটা একটু খোলাসা করে বললে আরও ভালো বুঝতে পারবেন। সেদিন ছিল শনিবার। রাত করে বাসায় ফিরে এশার নামাজ পড়ে শুয়েছি মাত্র। ঘুমে জড়িয়ে এসেছে বলা যায়, কিন্তু পুরোপুরি যে ঘুমিয়েছি তা নয়। রাত তখন 1টার বেশি বাজে। পাশের টেবিলে টেবিল ল্যাম্প জ্বলছে। হঠাৎ খেয়াল করলাম আমার মুখের সামনে একটা হাতের ছোঁয়া ঘুরে গেল। আমি বুঝলাম যে আমার বউ হয়তো নিশ্চিত হচ্ছে আমি ঘুমিয়েছি কিনা। তবে কি আমার বউ কোথাও বেরোচ্ছে? মিনিট খানিকের মধ্যেই দরজার ছিটকিনি খোলার শব্দে আমি নিশ্চিত হলাম যে আমার বউ ঘর থেকে বেরিয়েছে। শুধু তাই নয়, আমাদের দরজার পাশেই সদর দরজা, যা কিনা সিঁড়ি ঘরের সাথে যুক্ত হয়েছে। সদর দরজা খোলার শব্দ পেলাম। আমি সাথে সাথে বিছানা থেকে উঠে আমার বউয়ের পিছু নিলাম। সদর দরজার কাছে আসতে দেখলাম আমার বউ ছাদের দিকে উঠছে। আমাদের বাড়িটা মূলত 3 তলা, আমরা 2 তলাতে থাকি। নিচের তলা আর 3 তলা ভাড়া দেওয়া। আমি নিঃশব্দে আমার বউয়ের পিছু নিলাম। ছাদের দরজার কাছে আসতে দেখলাম আমার বউ ছাদের একদম কিনারে দাঁড়িয়ে শব্দ করে কিসব আওড়াচ্ছে, আর চারপাশ দিয়ে শো শো শব্দে বাতাস বয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে আমার বুকের মধ্যে ছ্যাদ করে উঠল। এ আমি কি দেখছি? হঠাৎ খেয়াল করলাম যে সিঁড়িঘরের বাতিটাও ধীরে ধীরে নিভে যাচ্ছে। পকেটে হাত দিয়ে দেখলাম ফোনটা নিয়ে আসিনি, তাই ভাবলাম এখানে পরে অন্ধকারে দাঁড়িয়ে থাকাটা খুব বোকামো হবে। শেষবারের মতো উঁকি মেরে দেখলাম কবিতা একটা বোতলকে ছাদের কিনারে রেখে সেটাকে পুজো করছে। আমি ভীতু মানুষ, ভয়ে এক দৌড়ে বিছানায় এসে শুয়ে পড়ার মিনিট 2-এর মধ্যে আমার বউ এসে আমার পাশে শুয়ে পড়ল। আমি গভীর ঘুমে তলিয়ে গিয়েছি ভান করে, ভয়ে থরথর করে কাঁপছিলাম। ছোটবেলায় অনেক শুনেছি যে রাক্ষসীরা বউ হয়ে ঘরে আসে এবং তার স্বামীর রক্ত পান করে কিংবা শ্বশুরবাড়ির মানুষকে নিঃশেষ করে ফেলে। আমি কিছুই মেলাতে পারছিলাম না। আমার তখন মনের মধ্যে কি অবস্থা বুঝতে পারছেন। যখনই ওই বাতাসের শো শো শব্দের কথা মনে পড়ছে, তখনই ভয়ে কুঁকড়ে যাচ্ছি। কেননা তখন চারিপাশে কোনো বাতাস ছিল না, কিন্তু ঠিক ওখানটাতেই বাতাস ছিল। আমার বউয়ের আসল পরিচয় কি তবে? সে কি আসলেই মানুষ নাকি রাক্ষস জাতীয় কিছু? এই ব্যাপারটা আমি প্রায় 1 মাস পর্যবেক্ষণ করার পরে আর স্থির থাকতে পারিনি। ততদিনে আমি বেশ অস্বাভাবিক হয়ে পড়েছি ভেতরে ভেতরে। যদিও প্রাণপণ চেষ্টা করেছি কবিতাকে না বুঝতে দেওয়ার, তবে ব্যাপারটাকে অনেক নিশ্চিত হয়েছে যে কবিতা এটা শুধু শনিবার রাত 1টা নাগাদ করে থাকে। অবশেষে আমার কাছের বন্ধু, যে কিনা একজন আলেম, তার শরণাপন্ন হলাম। কিন্তু সে এই ব্যাপারে বিশেষ জ্ঞান রাখে না জানিয়ে আমাকে আপনার কথা বলল যে বিলকিস নামে একজন মেয়ে আছে আমাদের এলাকারই, তবে আপনি ইতালিতে থাকেন। কয়েকদিনের মধ্যে আপনি আসবেন, তখন যেন আমি দেখা করি। এই তো আজ শেষমেশ আপনার দেখা পেলাম। সবকিছু তো খুলে বললাম, আপনি দয়া করে আমাকে বাঁচান। হ্যাঁ, এত সময় আপনারা রুদ্রের কথা শুনছিলেন। রুদ্র এই ঘটনা বিলকিসকে বলছিল। আপনারা যারা আমার এবং বিলকিসের পরিচয় জানেন না, তাদের জন্য বলছি। আমি ফেরদৌস সাগর, পুরো নাম জান্নাতুল ফেরদৌস সাগর।
না, মেয়েদের নাম না এটা, আর আমি মেয়েও না। এটা জান্নাতের নাম, যে কেউই ব্যবহার করতে পারে, তবে বাংলাদেশে মেয়েদের নাম হিসেবেই প্রচলিত। আমি একজন প্যারানর্মাল রিসার্চার ও সাইকোলজিস্ট হলেও আমার পড়াশোনা কম্পিউটার সায়েন্স ও বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে। থাকি ইউরোপের দেশ নেদারল্যান্ডে, তবে আপাতত আছি প্রাকৃতিক নৈসর্গিক দেশ ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ সাগরকন্যা পর্তুগালে। আর বিলকিসের পরিচয়টা আপনারা আমার লেখা সিঁদুর ও সাদা জাদুর গল্প সিরিজটা থেকেই জেনে নেবেন। সাদা জাদুর বিলকিসকে নিয়ে সকল সিরিজ পাবেন এখানে, সাদা জাদুর বিলকিস সমগ্র। যাই হোক, বাকি ঘটনাটা আপনারা বিলকিসের জবানেই শুনবেন ও জানবেন। গল্পের প্রয়োজনে আমি মাঝে মধ্যে হাজির হব। উপভোগ করুন কামরূপ কামাখ্যার প্রতিটা অধ্যায়। ইতালি থেকে দেশে আসিনি অনেকদিন হলো। এবার এসে আমার খুব ইচ্ছে ছিল পরিবার নিয়ে বাংলাদেশে ঘুরতে যাব। তার কারণ ফেরদৌস বাংলাদেশে ওর বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছে। অনেক ইচ্ছে বাংলাদেশ ঘুরে দেখার, আর ফেরদৌসের বাবা মা আর বোনের সাথে দেখা করার। কিন্তু এভাবে যে রুদ্রের সমস্যার মধ্যে জড়িয়ে যাব সেটা ভাবতেই পারিনি। রুদ্রের বন্ধু রশিদ আলী আমার পূর্ব পরিচিত, তার মাধ্যমেই রুদ্রের সাথে আমার পরিচয়। রুদ্র আমার বাড়িতে এসে তার বউয়ের এই ঘটনা আমাকে খুলে বলার পরে মহা চিন্তায় পড়ে গেলাম। কোথা থেকে এবং কিভাবে কেসটাকে শুরু করব সেটা নিয়ে ভাবতে লাগলাম। তবে কেন জানি মনে হলো এই কেসটা খুব জটিল কিছু হবে। কেন মনে হলো সেটাও বলছি। কালো কেশে যখন নিজের রক্ত দিয়ে শনিবারে পূজা করা হয়, তখন সেটা যেন কোনো শয়তানকে উদ্দেশ্য করে হয় না, প্রচণ্ড শক্তিশালী দেবতা জিনকে উদ্দেশ্য করে করা হয়। দেবতা জিন হতে কাউকে ইফরিত, ঘুল বা মারিদ হতে হয় না। যে কোনো জিনই দেবতা জিন হতে পারে বা হবার ক্ষমতা রাখে। তারা নিজেদেরকে হিন্দু ধর্মের দেবতার সাথে তুলনা করে থাকে এবং হিন্দু ধর্মকে মনে প্রাণে লালন করে। কিন্তু কোথায় যেন একটা কিছু মিলছে না। আমার জ্ঞান বলছে যে কালো কেশ রক্তের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ উপকরণ থাকার কথা, কিন্তু সেটা রুদ্র স্পষ্ট করে বলতে পারছে না। আমি রুদ্রকে জিজ্ঞেস করলাম, আপনার কি সাহস হয়নি পরে আর ছাদে উঠে দেখার জন্য যে আসলে ওই বোতলে আর কি কি ছিল বা বোতলটার কি হলো? রুদ্র বলল, দিদি, একদিন শনিবারে ভোরবেলা ফজরের নামাজ পড়ে আমি ছাদে গিয়েছিলাম ওই বোতলের খোঁজে, কিন্তু বিশ্বাস করুন আমি ওই বোতল সেখানে পাইনি সেদিন। পরের শনিবারে আবার গেলাম, সেদিন পেয়েছিলাম, কিন্তু যখনই কিনা বোতলটাকে ধরলাম মনে হচ্ছিল যে আমার শরীর আগুনে পুড়ে যাচ্ছিল আর প্রস্রাবের বিকট একটা গন্ধ পাচ্ছিলাম। রুদ্রের কথা শুনে আমার কণ্ঠ শীতল হয়ে এলো। রুদ্র, আপনি সেদিনও নামাজ পড়ে অজু থাকা অবস্থাতে ওই বোতল ধরেছিলেন, তাই না? আমার কণ্ঠের পরিবর্তনে রুদ্রকে বেশ বিচলিত মনে হলো। কণ্ঠের পরিবর্তনটা খুব স্বাভাবিক। আপনি যখন বিচলিত হবেন কোনো কিছু নিয়ে, আপনার মুখের ভাবভঙ্গি কিংবা কণ্ঠ এমনিতেই পরিবর্তিত হয়ে যাবে। জি দিদি, আমার অজু ছিল, রুদ্র জবাব দিল। বিশ্বাস করুন রুদ্র, আপনি যদি অজু করা বা পবিত্র অবস্থায় না থাকতেন তবে শয়তান জিনের হাতে আপনার সেখানেই মৃত্যু হতে পারত। আর আপনি যে বললেন আপনি প্রস্রাবের গন্ধ পাচ্ছিলেন, তবে তা জেনে রাখুন ওই বোতলের মধ্যে শুধু আপনার বউ মানে কবিতার রক্ত আর চুলি না, তার প্রস্রাবও ওর মধ্যে ছিল। আমি মনে মনে এটাই ভাবছিলাম যে কিছু একটা নিশ্চিত মিসিং রয়েছে এর মধ্যে। এখন সেটা ধরতে পারলাম। রুদ্র অনেক ভীতু একজন মানুষ। সে ভয়ার্ত চোখে আমাকে প্রশ্ন করল, দিদি, তবে কি আমার বউ কোনো শয়তান জিনের পূজা করে? সে মানুষ তো? আরেকটা প্রশ্ন, ওই যে আমি এক ভরে গিয়ে বোতল পেলাম না, কিন্তু আরেক ভরে গিয়ে পেলাম, তারও কি কোনো কারণ আছে? বললাম, আপনার বউ আসলেই যে কি সেটা তাকে না দেখে বলাটা খুবই মুশকিল। আর বাকিটা মানে ওই যে এক ভরে গিয়ে বোতল দেখতে না পাওয়া, আরেক ভরে বোতল জায়গা মতো পাওয়ার ব্যাপারটা আমি নিজেও ঠিক ধরতে পারছি না। আপনার বউয়ের সাথে কথা বলাটা খুব জরুরি, তবে তার আগে কবিতার পুরো পারিবারিক ইতিহাস আমার জানা লাগবে। কবিতার পুরো পারিবারিক ইতিহাস বের করার দায়িত্ব তার স্বামীর ঘাড়েই দিলাম। এদিকে আমি ফেরদৌসকে ফোন দিয়ে জানিয়ে দিলাম যে আমার পক্ষে এবার হয়তো আর বাংলাদেশে যাওয়া সম্ভব হচ্ছে না। রুদ্রের সমস্যাটার কথাও জানিয়ে দিলাম। আসলে ফেরদৌস থাকলে কেসগুলো সমাধান করাটা খুব সহজ হয়ে যায় আমার জন্য। যাই হোক, কি আর করার। পরদিনই কবিতার পারিবারিক ইতিহাস জানা হয়ে গেল। এমন আহামরি কিছুই নেই যা জাদু বা কালো জাদুর সাথে সম্পর্ক রাখে। তবে একটা ঘটনা আমাকে বেশ নাড়া দিয়ে গেল যে কবিতা গত 6 মাস ধরে কিছুটা অস্বাভাবিক আচরণ করছে। 6 মাস আগে আসলেই কবিতার কি এমন হয়েছিল সেটা জানতে চাইলাম। তবে রুদ্র এই ব্যাপারে কোনো সঠিক তথ্য দিতে পারেনি আমাকে, কারণ তার শ্বশুর বাড়ির লোকজনও নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি। রুদ্র এই তথ্যটুকু পেয়েছে তার শ্বশুর বাড়ির নিচের মিষ্টির দোকানের কাছ থেকে, যখন কিনা সে মিষ্টি কিনতে গিয়েছিল। 6 মাস আগে বলতে বিয়ের 2.5 মাস আগের কথা। আর এদিকে ওদের বিয়ে হয়েছে 3.5 মাস বা প্রায় মাস 4 হলো। এবার আমি নিজের থেকে মাঠে নামলাম। কবিতা যে কলেজে পড়াশোনা করে সেখানে যাবার জন্য ও ওর বন্ধুর মধ্য থেকে একজন বা দুইজনের সাথে কথা বলবো এমনটাই চেক করলাম। কিন্তু ফোনে ফেরদৌস সব কিছু শুনে আমাকে মানা করলো এমনটা না করার জন্য।
ও আমাকে বুদ্ধি দিল আগে ওর পরিবারের সাথে একবার কথা বলার জন্য। তবে সবচাইতে ভালো হবে নাকি ওর বৃদ্ধ নানির সাথে কথা বললে। ফেরদৌসের কথা আমি কখনোই ফেলিনি, আর ফেলনা নয় আসলে। ওর কথা মতন সেটাই করলাম। রুদ্রকে বললাম, রুদ্র, আপনার নানি শাশুড়ি মানে কবিতার নানিকে আমাদের বাড়িতে নিয়ে আসুন। আপনি আর আপনার মা মিলে তাকে নিয়ে আসলেই হয়তো ভালো হবে। জানি আপনার শ্বশুর শাশুড়ি জিজ্ঞেস করবেন যে হঠাৎ করে কবিতার নানিকে নিয়ে যাবার মানে কি। তখন কি বলবেন রুদ্র? রুদ্র ভীতু হলেও বুদ্ধি ভালোই। সে বলল, কি আর বলবো, বলবো যে কবিতা তার নানিকে দেখতে চেয়েছেন, এই তো। বললাম, ঠিক আছে, একদম ঠিক। ওনাকে অবশ্যই কবিতার সাথে আগে দেখা করিয়ে তারপরে আমার বাড়িতে নিয়ে আসবেন। নানিকে বলবেন যে আপনার বন্ধু বিদেশ থেকে এসেছে, একবার দেখা করে আসি, তখন বাকিটা আমি বুঝিয়ে নেব। বুড়ো মানুষকে বাগে আনতে খুব বেশি কষ্ট হয় না। আমার কথা শুনে রুদ্র কিছুটা ঘাবড়ে গেল। বলল, মানে কি? নানিকে কোনো জাদুটনা করবেন না তো? রুদ্রর ঘাবড়ানো দেখে আমি হেসে দিলাম। বললাম, আরে না বোকা, অমন কিছু না। যান, বুদ্ধিমতন আপনার নানির শাশুড়িকে আমার কাছে নিয়ে আসুন। যাবো তো, তবে আমি না চাচ্ছি না আমার মাকে নিয়ে যেতে, পরে উনি যদি কিছু জেনে যান। কারণ এদিকে কবিতা তো আর সত্যি দেখা করতে চাচ্ছে না, তাই না? মাকে কেন নিয়ে যেতে বলছেন? সেটাও ঠিক। মাকে সাথে করে যেতে বললাম কারণ তাতে করে ব্যাপারটা হয়তো আরো সুন্দর মনে হবে। মানে আপনার মা একজন মহিলা, আপনার নানির শাশুড়িও, তাই আর কি, বুঝেন না, উপমহাদেশীয় ফর্মালিটি। তবে কি আপনি একাই যাবেন? রুদ্র বলল, ঠিক বুঝে উঠতে পারছি না। এমন সিদ্ধান্তহীনতায় সচরাচর আমি ভুগি না। আসলে ফেরদৌসের সাথে থাকতে থাকতে, কিছুদিন একসাথে কাজ করতে করতে নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ আর নিজের উপস্থিত বুদ্ধির ব্যাপারটাকে বেশ খানিকটাই হারিয়ে ফেলেছি। এমন হলে আমারই বিপদ, কি আর করার। ফেরদৌসকে ফোন করলাম, জিজ্ঞেস করলাম কি করা যায়। ও সুন্দর একটা সমাধান দিয়ে দিল। কবিতার বাবার বাড়িতে আমাকে যেতে বলল। গিয়ে বলতে হবে আমি সরকারি ডাক্তার। বৃদ্ধ বা ষাটোর্ধ্ব মানুষের সাথে বাসায় বাসায় গিয়ে তাদের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ নিতে আসা। রাজ্য সরকার বয়স্ক নাগরিকদের ব্যাপারে বেশি যত্নবান হচ্ছেন। এমন কিছু ডায়লগ আর মমতা দিদির কিছু গুণকীর্তন করে আসলেই হবে। আর এই ফাঁকে পরিবারের সকলের খবরটা নিয়ে নিতে হবে। একটা সেশন থাকবে যেখানে আমি একান্তই তার সাথে কথা বলবো। সত্যি বলছি, ফেরদৌসের এমন উদ্ভট বুদ্ধি শুনে আমি না হেসে পারলাম না। তবে তখনকার সময় অনুযায়ী সেটা ছাড়া আর কোনো ভালো উপায়ও দেখলাম না। তাই সোজা অ্যাপ্রন কিনে নিয়ে এসে ওয়েবসাইট থেকে কয়টা ফর্ম ডাউনলোড করে সেগুলোকে প্রিন্ট করে একটা ফাইল নিয়ে কবিতার বাবার বাড়িতে গিয়ে হাজির হলাম। রুদ্রই আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে গিয়েছিল। বিশ্বাস করুন, আপনাদের লেখকের বুদ্ধি বিফলে যায়নি। আমি তাদের পারিবারিক ইতিহাসটাকে খুব ভালো মতোই কথায় কথায় বের করে নিয়ে আসতে পেরেছি। তাদের পারিবারিক ইতিহাস একদম পরিষ্কার। তবে 6 মাস আগের ব্যাপারটা নিয়ে কবিতার নানি আমাকে যে তথ্য দিয়েছেন সেটা আসলেই ভাবার মতন। কবিতার নানি জানিয়েছেন, কবিতা গত 6 মাস আগে একবার বন্ধুদের সাথে কোথায় যেন বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ফিরে আসার পর থেকে ওর মধ্যে আচরণের বেশ পরিবর্তন এসেছে। এমনকি কবিতা নাকি তার নানির সাথে ভালো আচরণও করে না, যদিও মা বাবার সাথে আচরণটা ঠিকই আছে। এসব তথ্য জানার পরে মাথায় সর্বপ্রথম যে প্রশ্নটা এলো সেটা হলো, কবিতা বন্ধুদের সাথে কোথায় বেড়াতে গিয়েছিল, আর সেই বন্ধুরাই বা কারা? এই ব্যাপারটা ওর নানি জানাতে পারেননি। দ্বিতীয় প্রশ্নটা হলো, ও কেন নানির সাথে খারাপ আচরণ করে? তৃতীয় প্রশ্নটা হলো, ওর বন্ধুদের সাথে বেড়াতে বের হবার এই ব্যাপারটা ওর বাবা মা কেন রুদ্রের কাছে প্রকাশ করেনি? মানে আমি যখন প্রথমে রুদ্রকে ওর শ্বশুর শাশুড়ির কাছ থেকে পারিবারিক ইতিহাস বের করে আনতে বলেছিলাম, সব বললেও তারা কেন এই ব্যাপারটা রুদ্রকে বলেনি? এসব প্রশ্ন যখন মাথায় বনবন করে ঘুরছে, আমি রুদ্রকে একটা কল দিলাম। জিজ্ঞেস করলাম, রুদ্র, আপনি যখন আপনার শ্বশুর শাশুড়ির কাছ থেকে পারিবারিক ইতিহাস জানতে গিয়েছিলেন, সে সময় আপনাদের কথোপকথনটা আসলে কেমন ছিল সেটা যদি একটু বলতেন। রুদ্র আমাকে সবকিছু খুলে বললেন। আমি আমার শ্বশুর মশাইকে বলেছিলাম, বাবা জানেন তো, ব্যবসার পাশাপাশি পড়াশোনা করছি, তো আমার মাস্টার্সে একটা কেস স্টাডি রয়েছে। কোনো এক পরিবার আর কাছের একজন ব্যক্তির জীবন নিয়ে সমাজ বিজ্ঞানের ধারা অনুযায়ী সেই পরিবার ও ব্যক্তি একটি সমাজে কতখানি প্রভাব সৃষ্টি করতে পারে তা নিয়ে একটা প্রতিবেদন জমা দেয়া। তাই ভাবলাম যে আপনারাই তো আছেন। আসলে বিয়ের পর থেকে তো ব্যস্ততার কারণে তেমন কিছুই জানার সুযোগ হয়নি। তো আপনারা যদি আপনাদের পারিবারিক ইতিহাসটা আমার কাছে তুলে ধরতেন আর কবিতার ব্যাপারেও যদি কিছু বলতেন। তো জবাবে আমার শ্বশুর মশাই বেশ উৎসাহী হয়েই চায়ের চুমুকে এই গল্প সেই গল্প জুড়ে দেন পরিবার নিয়ে। কবিতার ব্যাপারেও অনেক কিছুই বলেন। তো তখন আমি আমার শ্বশুর শাশুড়িকে জানালাম যে বাসায় ঢুকবার আগে নিচের মিষ্টির দোকানদার আমাকে দেখে বলেছিল যে, এই যে বাবা, তুমি তো কবিতার স্বামী, তো কবিতার আচার আচরণ কি কিছুটা বদলেছে নাকি তেমনই রুক্ষ রয়ে গিয়েছে? এই কথা শুনে আমার শ্বশুর শাশুড়ির সাথে সাথে বলেন, কি সব যাতা বলেছে ময়রার বাচ্চাটা, শালার এইসব ছোট লোকের বাচ্চাগুলোর কাজই হলো নিজের খেয়ে পরের পাছায় লেগে থাকা। না বাবা, এমন কিছুই হয়নি।
কবিতা আগেও যেমন ছিল এখনও তেমনই আছে। রুদ্রের সাথে কথা শেষ হলে আমি বুঝতে পারলাম যে ওর শ্বশুর শাশুড়ি মানে কবিতার মা বাবা নিশ্চিত কিছু না কিছু লুকাচ্ছেন তাদের মেয়ের ব্যাপারে। কি লুকাচ্ছেন তারা? আমি সাথে সাথে ফেরদৌসকে একটা মেসেজ দিলাম ইমোতে, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার বুদ্ধি শতভাগ কাজে লেগেছে। সেদিন রাতে রুদ্র নাকি কবিতার কাছে কথায় কথায় জানতে চেয়েছিল বিয়ের আগে কবিতা কোথায় কোথায় ঘুরতে গিয়েছে। অনেক জায়গার নামই বলে, তবে বিয়ের ঠিক কয়েক মাস আগে সে নাকি কোথাও ঘুরতে যায়নি। তার মানে কবিতাও হয়তো ব্যাপারটাকে লুকোচ্ছে। অবশেষে আমি ওর বন্ধুদের শরণাপন্ন হবার চিন্তা মাথায় আনলাম, কিন্তু এদিক থেকে ফেরদৌস আমাকে বলল আপাতত ব্যাপারটা যেন আমরা বাদে, মানে আমি আর রুদ্র বাদে কেউই না জানে। সবচেয়ে ভালো হবে এটা সাদা জাদু করে বের করতে যে ও বিয়ের আগ দিয়ে বন্ধুদের সাথে ঠিক কোথায় কোথায় বেড়াতে গিয়েছিল। সেই কথা অনুযায়ী আমি রুদ্রকে বললাম, রুদ্র, আপনি আপনার বউয়ের ব্যবহার করা চিরুনি আর মাথার চুল নিয়ে আমার সাথে দেখা করতে আসেন, আমাকে দিয়ে গেলেই হবে। রুদ্র জবাবে বললেন তিনি পরের দিন দিয়ে যাবেন। তেমন কোনো কাজ না থাকা কিছুটা ঘুরে আসি শপিং থেকে। তখন বিকেল প্রায় 5টা বাজে। হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। ফোন ধরতেই আমাকে বলা হয়, আমরা শপিংয়ের নিরাপত্তা বিভাগের লোক, আপনাকে সিসিটিভি ক্যামেরাতে অনেক সময় যাবৎ পর্যবেক্ষণ করছি। আপনার চলাফেরা সন্দেহজনক মনে হয়েছে, আপনি যদি দয়া করে একটু নিচের তলায় নেমে আসতেন। আমি আচ্ছা আসছি বলে সিঁড়ির কাছে যখন গিয়েছি তখন আমার মাথায় এলো, আরে এরা কিভাবে আমার ফোন নম্বর পেল? কোনো চক্রান্ত হচ্ছে না তো? আমি সাথে সাথে পাশের একটা দোকানে গিয়ে দোকানের মালিককে বললাম, দাদা, এখানকার সিকিউরিটি বিভাগের ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? উনি আমাকে নাম্বার দিলে আমি ফোন করলে নিশ্চিত হই যে আসলেই তারা আমাকে ফোন করেছে। কিন্তু আমার ফোন নাম্বার কি করে পেল সেটা গিয়ে জিজ্ঞেস করব ভাবলাম। সিকিউরিটি রুমে ঢোকার পরে আমাকে ডাকা হলে আমি ভেতরে ওদের চিফের রুমে গিয়ে বসলাম। উনি আমাকে বসতে বললেন। সামনে বাটিতে কতগুলো মিষ্টি আর পানীয় রাখা, আমাকে খেতে বললেন। আমি বললাম, আমাকে কেন ডেকে এনেছেন আর কোথা থেকে নাম্বার পেলেন সেটা আগে বলুন। উনি আমাকে বললেন, আসলে আমরা ডাকিনি আপনাকে, উনি ডাকতে বাধ্য করেছেন। এ বলে উনি আঙুল দিয়ে আমার পেছন বরাবর নির্দেশ করলেন। আমি বসা অবস্থায় পেছন ফিরে তাকাতেই কয়েক হাজার ভোল্টের একটা বৈদ্যুতিক শক খেলাম। আমি এমন কাউকে দেখলাম যাকে দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। দেখলাম লাগেজ হাতে ফেরদৌস দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে হাসছে। ফেরদৌসকে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আসলে কি ও এসে গেছে? আমি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে ওকে জড়িয়ে ধরি। আমি নিশ্চিত যে পেছনে বসা সিকিউরিটির ওই লোকটা আমাদেরকে এভাবে দেখে প্রেমিক প্রেমিকা ভেবেছিল। কে কি ভাবলো তাতে কার কি আসে যায়? আমি কতক্ষণ ওকে জড়িয়ে ধরেছিলাম সেটা মনে নেই, তবে নিশ্চিত বুঝতে পারলাম আমি আর আমার নিজের মধ্যে নেই, দিনে দিনে আরেকটা সত্তার মধ্যে ডুবে যাচ্ছি, যা কিনা আমার পেশার জন্য একদমই ভালো কিছু নয়। যাজ্ঞা সেসব কথা। আমি ওকে বললাম, এভাবে কেউ কাউকে চমকে দেয় বলো? ও একটুখানি হেসে বলল, কেন? এই যে আমি তোমাকে চমকে দিলাম, আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তুমি কলকাতায় এসেছো। কিভাবে কি বলো তো? তোমার প্রফেসর তোমাকে ছুটি দিলেন? হ্যাঁ, কেন দিবেন না? প্রফেসর তো অনেক ভালো মানুষ, এতদিন টানা কাজ করেছি ল্যাবে, কোনো ছুটি পাইনি। সব মিলিয়ে অতিরিক্ত 17 দিনের ছুটি জমা হয়েছে, পুরোটাই তোমার জন্য বরাদ্দ রেখেছি। আমরা সিকিউরিটি সে চিফকে ধন্যবাদ জানিয়ে আমার বাড়িতে চলে আসি। বাড়িতে এসে ওকে বাকি সবার সাথে পরিচয় করিয়ে দিই। সবাই অবশেষে ওকে দেখে বেশ খুশি হয়। ফেরদৌসকে দেখার পর যে ঘোরের মধ্যে ডুব দিয়েছিলাম সেই ঘোর থেকে তখনও বেরোতে পারিনি। অবশেষে সময়ের সাথে সাথে ধাতস্থ হতে থাকি। রাতে ফেরদৌসের জন্য খাসির মাংস আর পোলাও রান্না করা হলো। সাথে আমাদের এলাকার বিখ্যাত রসগোল্লা কিনে আনলেন আমার প্রাণ প্রিয় মামা। আমরা তখনও খাবারের টেবিলে। তখনই রুদ্রের প্রবেশ ঘটে বাড়িতে। রুদ্রের পরের দিন আসার কথা থাকলেও ওনার এমন হঠাৎ আগমন কি বার্তা বয়ে নিয়ে এসেছে কে জানে। প্রথমে রুদ্রকে ফেরদৌসের সাথে পরিচয় করিয়ে দিলাম, যদিও ওরা একে অপরের কথা এর মধ্যে জানতে পেরেছে। রুদ্রকেও আমাদের সাথে বসতে বললাম, কিন্তু তিনি মিষ্টি বাদে আর তেমন কিছুই খেতে চাইলেন না। জিজ্ঞেস করলাম, রুদ্র, কোনো সমস্যা হয়নি তো ভাই? আপনার না আগামীকাল আসার কথা ছিল? রুদ্র বললেন, হ্যাঁ, তবে যা চেয়েছিলেন তা আমি আজই নিয়ে এসেছি। বাসায় ফেরার কথা ছিল আরও রাত করে, কিন্তু কাজ মিটে গেল অফিসের, তাই দ্রুত বাসায় চলে যায়। গিয়ে দেখি কবিতা ঘুমিয়ে পড়েছে। এমন অসময়ে ও যদিও ঘুমায় না, তবে মনে হলো এখন গিয়ে দিয়ে এলেই বা মন্দ কি। তাই যা চেয়েছিলেন, মানে ওর ব্যবহার করা চিরুনি আর মাথার চুল, সেগুলো এনেছি। চুল ওর চিরুনির সাথে লেগে আছে। আমার নতুন করে বিছানায় খুঁজতে হয়নি। তো আমি এখন চাই না হয়। রুদ্র চলে যেতে চাইলে তাকে আর আটকালাম না, তবে বললাম, যেহেতু ফেরদৌস এসেছে, আজ রাতে হয়তো আর কোনো অগ্রগতি হবে না। আশা করি আগামীকাল কিছু একটা বোঝা যাবে। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। খেয়ে দিয়ে আমি আর ফেরদৌস আমাদের ছাদে চলে গেলাম গল্প করার জন্য। ভেবেছিলাম ও হয়তো রোমান্টিক আলাপ শুরু করে দেবে, কিন্তু না। ওকে দেখলাম রুদ্রের কেসটা নিয়ে বেশ সিরিয়াস। তাই দুষ্টুমি করে জিজ্ঞেস করলাম, আচ্ছা ফেরদৌস, তুমি কেন এসেছো বলো তো? আমাকে দেখতে নাকি রুদ্রের কেসে আমার অ্যাসিস্ট্যান্ট হতে?
ও আমার দুষ্টুমি ধরতে পেরে বলল, দুটোই। তবে তোমার অ্যাসিস্ট্যান্ট হতেই বোধহয় বেশি ভালো লাগবে। তাছাড়া তোমার অ্যাসিস্ট্যান্ট হলে তো আমি তোমাকে এমনিতেই সারাদিন দেখতে পাবো। বলেই ও হো হো করে হেসে দিল। হাসি থামিয়ে জিজ্ঞেস করলো, তো কি মনে হচ্ছে রুদ্রের এই কেসটা নিয়ে? এখনো নতুন করে অগ্রগতি হয়নি তো? এখন অবধি সবটা তো তুমি জানোই। আগামীকাল সাদা জাদু করলেই আসল রহস্যের কিছুটা হলেও উদ্ঘাটিত হবে আশা করি। সাদা জাদু কখন করতে চাচ্ছ? ফেরদৌস জিজ্ঞেস করলো। সারাদিন তো মাকে কলকাতা শহরটা ঘুরিয়ে দেখিয়ে তারপর সন্ধেবেলা কিছুটা বিশ্রাম নিয়ে এরপরে রাতের খাবার খেয়ে মধ্যরাতে কবিতার চিরুনি আর চুলের ওপর সাদা জাদু প্রয়োগ করব। বাহ, আগামীকালের সব পরিকল্পনা দেখি করেই রেখেছ। তবে শোনো, কেসটা দ্রুত শেষ হয়ে গেলে আমরা বাংলাদেশে যাচ্ছি কিন্তু, কি বলো? সেটা তো অবশ্যই, কিন্তু জানি না কবে এর সমাপ্তি ঘটবে। ততদিনে তোমার 17 দিনের ছুটি শেষ হয়ে গেলে তো আর হবে না। একসাথে গেলে খুব ভালো হতো। এখন চলো, ঘুমোতে হবে। এত ঘন্টা বিমান ভ্রমণ করেছ, ক্লান্তি পাচ্ছে না তোমার? অনেক ক্লান্ত ছিলাম, তবে তোমাকে শপিং মলে দেখার পর থেকে ক্লান্তি আমার চারপাশে আসতেই ভয় পাচ্ছে মনে হচ্ছে। ওর কথা শুনে আমিও এক ছন্দ না হেসে পারলাম না। ওকে বললাম, থাক, অনেক রোমান্টিকতা হয়েছে, এখন ঘুমোতে হবে, চলো। সকালে ঘুম থেকে উঠেই ওর ঘরের দরজায় গিয়ে নক করলাম। ওর কোনো সারা শব্দ না পেয়ে বুঝলাম যে সাহেব বেহুশের মতো ঘুমাচ্ছেন। পরে ফেরদৌসকে ফোন কল করে ঘুম ভাঙাতে হয়েছে। এরপরে খেয়ে দিয়ে সোজা শহর দেখাতে নিয়ে যায় ওকে। ফিরতে ফিরতে প্রায় এশার ওয়াক্ত পার হয়ে যায়। খেয়ে দিয়ে রাত গভীর হবার অপেক্ষা করতে থাকি এবং সাদা জাদুর সকল প্রস্তুতি সম্পন্ন করি। আমাদের সাথে রুদ্র এসেও যুক্ত হয়েছে। যদিও ওনার আসার কথা ছিল না, কিন্তু ও কৌতূহল দমিয়ে রাখতে পারেনি। আসলে রুদ্রের বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, হেঁটে গেলে 20 মিনিটের পথ। আর ওর শ্বশুর বাড়ি অবশ্য কিছুটা দূরে। ওকে জিজ্ঞেস করলাম, বউ কোনো সন্দেহ করবে না তো? আবার কিছু টের পাবে না তো? ও বলল, বউ তো বাড়িতে নেই, আজ সকালে বাবার বাড়ি গিয়েছে। ও প্রতি মাসে একবার করে বাবার বাড়িতে যায়, গিয়ে সপ্তাহখানেকের মতন থেকে আসে। সত্যি বলতে আমার বউয়ের এমন সব কারবার দেখে আমি আমার বউয়ের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলেছি। তাই আমার গায়ে লাগে না। ও গিয়ে যদি 1 মাসও থাকে তাতেও আমার কোনো কিছু যায় আসে না। এমন সময় ফেরদৌস মুখ ফসকে জিজ্ঞেস করে বসলো। এমন সব প্রশ্ন ও হুটহাট করেই করে বসে। আচ্ছা রুদ্র, আপনাদের সেক্সুয়াল লাইফটা কেমন? মানে আপনার বউয়ের সাথে তো বনিবনা হয় না, তো সেক্ষেত্রে সেক্সুয়াল লাইফটাও কি নিশ্চয়ই মৃত বলা যায়? রুদ্র হাসলেন ফেরদৌসের কথায়, বললেন, ভাই এখানেই তো বিপদ রে ভাই। কেমন বিপদ? ফেরদৌস প্রশ্ন করলো। আসলে আমি তো ওর প্রতি কোনো রকমের ভালোবাসা অনুভব করি না, না শারীরিক আকর্ষণটাও আর অনুভব করি। কিন্তু ও প্রায়ই রাতে হিংস্র বাঘিনীর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন ওর রূপ আর সৌন্দর্যে ভালোবাসা কিভাবে যেন উতলে ওঠে, কিন্তু সেই ভালোবাসা বেশিক্ষণ স্থায়ী হয় না। কেন হয় না? আরেক দফা ফেরদৌসের কৌতূহলী প্রশ্ন। কারণ তার অর্গাজম হয়ে গেলে সে আর আমাকে চেনে না। আমার এদিকে কি হলো না হলো আমার চাহিদার দিকে তার কোনো নজর নেই। এতক্ষণ পরে আমি কিছুটা আগ্রহ পেলাম প্রশ্ন করার। আচ্ছা, এটা কি প্রথম থেকে হয়ে আসছে? রুদ্র বলল, হ্যাঁ, সে বাসর রাত থেকেই কবিতা এমন। নিজের শারীরিক চাহিদাটুকু আমাকে দিয়ে ঠিকই মিটিয়ে নেয়, কিন্তু পরে আর আমাকে চেনে না। তখন আমার কি অবস্থা হয় বুঝতে পারছেন? রুদ্রের কাছ থেকে সর্বশেষ তথ্যটুকু পাওয়ার পর আমার মনের মধ্যে কবিতাকে নিয়ে একটা সন্দেহ জাগ্রত হলো, কিন্তু সেটাকে প্রশ্রয় দিলাম না। ফেরদৌসকেও না, রুদ্রকেও বললাম না, কারণ সাদা জাদুর মাধ্যমে তো রহস্যের উদ্ঘাটন হবেই। মধ্যরাতের কাটা বেশ আগেই পার হয়ে গিয়েছে। চারপাশ শুনশান নীরব। কলকাতার অলিগলির কয়েকটা কুকুরের ঘেউ ঘেউ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না আপাতত। আমরা 3 জন আমাদের বাড়ির ছাদে। কিছুটা শীত পড়েছে হঠাৎ, কিন্তু উত্তেজনায় শরীর সেটাকে পাত্তা দিচ্ছে না। আমরা 3 জন ত্রিকোণ হয়ে বসে আছি। ফেরদৌস আমাকে জিজ্ঞেস করলো, এই সাদা জাদুর মাধ্যমে কবিতার ব্যাপারে কি কি জানা যাবে? বললাম, আমাদের হাতে 2টো উপকরণ আছে, 1 চিরুনি, 2 কবিতার চুল। আর দুটোতে মিশে আছে কবিতার পরিচয়। কবিতার চুল নির্দেশ করবে কবিতা আজ অব্দি কোথায় কোথায় গিয়েছে, কোন কোন অঞ্চলের ঘ্রাণ এই চুলে লেগে রয়েছে। প্রথমে চুলটাকে জমজমের পানিতে ভিজিয়ে চুলের 2 মাথায় সূক্ষ্মভাবে 2টা গিট মারতে হবে। সেটা হয়ে গেলে চুলটাকে চিরুনির প্রত্যেক দাঁতের ভাঁজে এই মাথা থেকে ওই মাথায় ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে আসতে হবে। এখন বলি, এই চিরুনি কি কাজ করবে? চিরুনির প্রত্যেকটা দাঁত নির্দেশ করবে ভারতের 1 বা 2 রাজ্যকে। মনে করো চিরুনির সবচেয়ে উপরের দিকের মাথাটা নির্দেশ করছে পশ্চিমবঙ্গ, তারপরে মনে করো আসাম। এভাবেই নির্দেশ করতে হবে। তো সেটা মনে রাখতেই কাগজ কলম এনেছি। এমন যে প্রথম দাঁত নাগাল্যান্ড, দ্বিতীয় দাঁত আসাম, ইত্যাদি ইত্যাদি। এরপরে একটা বাটি দিয়ে এই চিরুনি আর চুলকে ঢেকে দিতে হবে। তার উপরে জ্বলবে এই আগরবাতিটা। নিশ্চিত থাকো, আজ এখানে জিনের প্রবেশ ঘটবে। জিনের হাত ছাড়া এটা নির্ণয় করা সম্ভব নয়। আগরবাতির ঘ্রাণ যখন পাল্টে যাবে তখন বুঝবে যে জিন এসেছে এবং কাজ হচ্ছে। কোনো কারণে যদি দুর্গন্ধ পাওয়া শুরু করো, তবে সাথে সাথে এখান থেকে এক দৌড়ে আমার ঘরে গিয়ে পালাবে। বাকিটা আমি সামাল দেব, কারণ খারাপ জিন আসারও প্রবল সম্ভাবনা এতে রয়েছে। দেখা যাক কি হয়।
এরপরে যখন আগরবাতি নিভে যাবে তখন বাটি উল্টালে দেখতে পাবো যে কিছু দাঁতের সাথে চুল একদম আঠার মতো লেগে আছে। সেগুলো থেকে প্রথমে রাজ্যের নাম বের করে তারপরে জিনকে নির্দেশনা দেয়া হবে বিয়ের আগে সর্বশেষ সে বন্ধুদের সাথে কোথায় গিয়েছে। আমার কথা শেষ হতেই ফেরদৌস প্রশ্ন করে বসলো, আচ্ছা, চুল তো বারবার ধোয়া হয়, শ্যাম্পু করা হয়, তাহলে সেই ঘ্রাণ কিভাবে কাজ করবে? আমি বললাম, সেটা অবশ্যই ঠিক, তবে তার জন্যই তো চিরুনি আনা। হ্যাঁ মানলাম, চিরুনিও যে পরিষ্কার করা হয়নি তার কি নিশ্চয়তা? ফেরদৌসের এই খুঁচে খুঁচে উত্তর বার করাটা আমার সবসময় পছন্দ না হলেও সে কেন করে সেটা আমি জানি। আর আপনাদের, মানে এই যে আপনারা যারা গল্প শুনছেন তাদেরকে জানানোর জন্য। ভালো তো, ভালো না? তো তখন বললাম, জিন তাহলে এখানে কিসের কাজ করতে এসেছে? জিনের যে প্রখর ঘ্রাণ শক্তি তা দিয়ে সে সবটুকু বের করে ফেলতে পারবে। এই কথা শুনে আবার ওর পাল্টা প্রশ্ন, তাই যদি হয়ে থাকে তাহলে তো জিন চুলের ঘ্রাণ শুকেই বলে দিতে পারে যে কবিতা কোথায় কোথায় গিয়েছে। হ্যাঁ পারে, তবে শোনো, সবকিছুর একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। কালো জাদুর ক্ষেত্রেও নিয়ম রয়েছে, তবে অনেক সময় জাদুকর ও জিনেরা নিয়মের বাইরে গিয়ে থাকে। যেমন কালো জাদুকররা সরাসরি জিনের সাহায্য নিয়ে থাকে। আমিও সেটা করতে পারি, কিন্তু তাতে কি হবে? সৃষ্টিকর্তা এবং আমার নিজেকে কি অপমান করা হবে না? কারণ আমি সৃষ্টির সেরা জীব হয়েও যদি সরাসরি জিনের সাহায্য নেই, তাহলে কি জিন আমার চাইতে শ্রেষ্ঠত্বের দাবি রাখে না? তাই খেয়াল করে দেখবে, আমি জিনের থেকে খুব একটা সাহায্য নিই না, নিলেও খুব সামান্য, এবং সেটাও ভালো জিনের কাছ থেকে, যার মধ্যে কিনা আল্লাহর প্রতি ভয় কাজ করে। এখানে নিয়তটা অনেক গুরুত্বপূর্ণ। এই যে আমি এখন ভালো জিনের সাহায্য নেব, যেটুকু নেব তা খুবই সামান্য, আর আমার এবং জিনের নিয়ত একটাই, আর সেটা হলো কালো জাদু ও শয়তানি শক্তিকে বিনাশ করা। আর জিন সরাসরি মানুষের সাথে যোগাযোগ করে থাকে না, তারা কোনো না কোনো মাধ্যমে ব্যবহার করে থাকে। এবার কি ব্যাপারটা বোঝা গিয়েছে মিস্টার গল্প লেখক? আমার কথা শেষ হলে ফেরদৌস মাথা নাড়ে। তখন আমি বলি, সর্বশেষে এলাকা নির্দেশিত হয়ে গেলে একটা কাগজকে বাটির তলে রেখে দিতে হবে। সেই কাগজে জিন একদম নির্দিষ্ট করে বলে দেবে যে কবিতার বান্ধবীদের সাথে কোথায় গিয়েছিল, কিন্তু বান্ধবীদের নাম জানা যাবে কিনা সেটা নিশ্চিত নয়। জিনের তথ্য দেবার ক্ষেত্রেও অনেক সময় বাধ্যবাধকতা থাকে। অবশেষে আর কথা না বাড়িয়ে আসল কাজে মনোযোগ দিলাম। উপরে উল্লেখিত নিয়ম অনুযায়ী চিরুনি ও চুল দিয়ে সর্বপ্রথম রাজ্যের নাম বের করলাম। চিরুনির দাঁত ও কাগজে লিখে রাখা দাঁত নির্দেশিত রাজ্যের নাম মিলিয়ে আমরা মোট 3 রাজ্যের নাম পেলাম: তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং আসাম। 3 রাজ্যের নাম পাবার পরে কবিতার বাবার কাছ থেকে জানা পারিবারিক ইতিহাস মিলিয়ে দেখা গেল ওনারা তামিলনাড়ু ও মহারাষ্ট্রের কথা বলে থাকলেও একবারের জন্য মেয়ের আসামে যাবার কথা বলেননি। আমার সন্দেহ প্রকট হতে লাগলো। আমি তাই শুধুমাত্র আসামের নাম কাগজে লিখে মনে মনে সূরা জিনের নির্দিষ্ট আয়াত পড়ে জিনকে নির্দেশ দিলাম আসামের ঠিক কোন স্থানে ও গিয়েছিল সেটা লিখে দেবার জন্য। আগরবাতি নিভে গেলে বুঝলাম জিনের কাজ সম্পন্ন হয়েছে। অনেক উত্তেজনা নিয়ে বাটি উঠিয়ে কাগজটা উল্টাতে জানতে পারলাম কবিতা ও তার বন্ধুরা আসামের কামরূপ কামাখ্যাতে গিয়েছিল, যে কামরূপ কামাখ্যা জাদুকরদের জন্য বিখ্যাত, যে কামরূপ কামাখ্যার জাদুকে আজ অব্দি ইউরোপিয়ান জাদুকরেরাও আয়ত্তে আনতে পারেনি। কালের বিবর্তনে হারিয়ে গিয়েছেন সেই সত্যিকারের জাদুকরেরা ও জাদুগুলো। এখন শুধু অবশিষ্ট রয়ে গিয়েছে খুবই নিম্নমানের কিছু ভেলকিবাজি, কিন্তু সত্যিকারের জাদুকরেরা একেবারেই বিলুপ্ত হয়ে যাননি। কিছু তো অবশ্যই অবশিষ্ট রয়ে গিয়েছে, আর তার কারণেই টিকে রয়েছে ভারতবর্ষের জাদুগুলো। আজও খবর পাওয়া যায় চিরুনি জাদুর মতো শক্তিশালী জাদুর খবরগুলো। কামরূপ কামাখ্যা। ফেরদৌস আর রুদ্র বেশ অবাক। রুদ্র বলল, দুনিয়ার এত জায়গা থাকতে ওখানে যেতে হলো? ওটা নাকি খুব ভয়ঙ্কর একটা জায়গা। রুদ্রের প্রশ্নের জবাবে বললাম, কামরূপ কামাখ্যা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পবিত্র স্থান, তবে ভয়ঙ্কর হবার কারণ একটাই, আর তা হলো সেখানে প্রাচীনকাল থেকে জাদুর চর্চা হয়ে আসছে। এমন সব জাদু যা দিয়ে কাউকে মেরে ফেলাটা এক মুহূর্তের ব্যাপার, কিন্তু কেউ জানবে না কিভাবে মারা গেল, কেন মারা গেল। যাই হোক, এখন আমাদের মূল কাজ হবে কবিতার সাথে দেখা করা। রুদ্র বলল, কবিতার সাথে কি ছদ্মরূপে দেখা করবেন নাকি আসল পরিচয়ে? সিদ্ধান্তটা ফেরদৌসকে নিতে বললাম। কি করলে ভালো হয় বুদ্ধিমান? ফেরদৌস বলল, আপাতত আমাদের ছদ্মবেশে দেখা করা উচিত, আর সেটা হবে এমন যে কবিতাকে রুদ্র বিলকিসের বাসায় নিয়ে আসবে আমার কথা বলে যে আমি বাংলাদেশ থেকে এখানে আমার মামার বাড়িতে বেড়াতে এসেছি। আমি রুদ্রের বন্ধু। কিভাবে পরিচয় জানতে চাইলে বলবেন, আপনি যে অনলাইনে একটা বিশ্ববিদ্যালয়ে কোর্স করেন সেই একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি। অনলাইনে আমরা গ্রুপ ওয়ার্ক করি, সেই সূত্রেই বন্ধুত্ব। বাহ, বেশ, তাহলে আমি আগামীকালই আমার শ্বশুর বাড়িতে যাব, ওকে নিয়ে আসব। তো কখন নিয়ে এলে ভালো হয়? রুদ্রের প্রশ্নের জবাবে বললাম, রাতে অবশ্যই। আমরা প্রথমে একসাথে রাতের খাবার খাবো, তারপরে বাকিটা শুরু হবে। পরদিন ফেরদৌস সারাদিন বিশ্রাম নিলেও আমরা দুজন মিলে কবিতার কেসটাকে নিয়ে অনেক সময় আলোচনা করলাম। যেমন কিছু বিষয় মাথা রাখতে হবে আমাদেরকে, আর তা হলো কবিতা সেক্সুয়ালি যথেষ্ট সক্রিয়, যদিও তার মধ্যেও ভালোবাসার ব্যাপারটা যে খুব একটা প্রকট তাও নয়।
2. কবিতার বাবা মায়ের মেয়ের আসাম যাবার ব্যাপারটা গোপন করা, এবং আরেকটা ব্যাপার হলো প্রতি মাসে একবার করে টানা 7 দিন বাবা মায়ের সাথে থেকে আসা। এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু বিয়ের পর থেকে সেটা কখনোই 6 দিন বা 8 দিন হয়নি। আরেকটা ব্যাপার হলো আসাম থেকে ফিরে এসে কবিতা হঠাৎ করে দাদির সাথে কেন খারাপ আচরণ করে। ফেরদৌসকে বললাম, ফেরদৌস, আমার কেন জানি মনে হচ্ছে যে কবিতার বাবা মাও এই ব্যাপারটার সাথে জড়িত। মানে কবিতা যে জাদুবিদ্যা করে থাকে এর সাথে হয়তো ওর বাবা মায়ের সম্পৃক্ততা আছে। কারণ খেয়াল করে দেখো, এখন অমাবস্যার চক্র চলছে, আর এই সময়টাই কিন্তু কালো জাদু চর্চার উপযুক্ত সময়। ফেরদৌস জিজ্ঞেস করলো, তা না হয় মানলাম, কিন্তু নানির সাথে খারাপ ব্যবহার করার মানে কি বিলকিস? বললাম, এমনও তো হতে পারে যে নানি এসব নিয়ে ওদেরকে কিছু বলেছে কিংবা বিরোধিতা করেছে। আরেকটা ব্যাপার এখন মনে পড়ল, বলতে খেয়ালই ছিল না। কি সেটা? সেটা হলো যেদিন কিনা ডাক্তার সেজে কবিতার নানির সাথে কথা বলতে গিয়েছিলাম, সেদিন তিনি একটা কথা বলেছিলেন যে তিনি নাকি অনেকদিন বাসা থেকে বের হন না। এমনকি কবিতার বিয়ের সময়ও উনি আসেননি। তার কারণ হিসেবে বলেছিলেন ওনার হাঁটুর সমস্যা, যেটা আমার কাছে মনে হয়েছে যে উনি মিথ্যে বলেছেন। আর আমি নিশ্চিত যে উনি সব খবরই মোটামুটি জানেন। আমার কথা শেষে ফেরদৌস কিছু একটা ভেবেচিন্তে বলল, আচ্ছা, তোমার কেন মনে হচ্ছে না যে ওর নানিও এসবের সাথে জড়িত থাকতে পারে? বললাম, না, ওর নানি জড়িত থাকলে বান্ধবীদের সাথে বেড়ানোর কথা বলতো না। উনি কিন্তু ব্যাপারটা মনের ভুলে হোক আর কথায় কথায় হোক প্রকাশ করে ফেলেছিলেন। আর উনি বেশ ভীতু প্রকৃতির মানুষ। রাতের বেলা অনেক চেষ্টা করে রুদ্র কোনোভাবেই ওকে নিয়ে আসতে পারেনি। আমরা বেশ চিন্তায় পড়ে গেলাম। কবিতা বলেছে সে কোনোভাবেই নাকি বাসা থেকে বেরোতে পারবে না, কোনো কারণ নাকি সে উল্লেখ করেনি। ভাবতে লাগলাম তাহলে কি করা যায়। কবিতার বাড়িতে ফেরা অবধি অপেক্ষা করা ছাড়া তো আর কোনো উপায় নেই। রুদ্র বলল, আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? ফেরদৌস জিজ্ঞেস করলো রুদ্রকে। যদি কবিতার বান্ধবীদের মধ্যে খোঁজ লাগাই যে ও ঠিক কোন বান্ধবীদের সাথে আসামে গিয়ে থাকতে পারে। ফেরদৌস বলল, না, এই কাজ করা যাবে না, তাহলে ওর বান্ধবীগুলো টের পেয়ে যাবে। কবিতার কাছ থেকে কোনো তথ্য না পাওয়া অবধি আমাদেরকে এভাবেই গোপনে কাজ করতে হবে। সামনের কয়েকটা দিন অলস বসে থাকার কোনো মানেই হয় না। কবিতার বাড়িতে ফিরতে আরো 5 দিন। আমি তাই ফেরদৌসকে বললাম, এই 5 দিন যদি বাংলাদেশে ঘুরে আসি কেমন হবে? ও বলল, 5 দিন থাকলে আমার মা কান্নাকাটি করবে আর বলবে বিলকিস আমার ছেলের মাথা খেয়েছে। সে হাজার হাজার কিলোমিটার পার হয়ে ভারতে আসতে পারে আর নিজের মাকে দেখতে যেতে পারে না। বলেই ফেরদৌস হাসলো। জিজ্ঞেস করলাম, তাহলে কি আমরা বাংলাদেশে যাচ্ছি না ফেরদৌস? না বিলকিস, আপাতত থাক, আরেকবার যাওয়া যাবে। আসলে অনেক উত্তেজনা কাজ করছিল ওই সময়টাতে। ভেবেছিলাম ফেরদৌস হয়তো যেতে চাইবে, কিন্তু না শোনার পরে মনটাই খারাপ হয়ে গেল। ওকে জিজ্ঞেস করলাম ক্রোধান্বিত হয়ে, তাহলে কি বাসায় বসে থাকার জন্য এসেছো? কি যে বলো না, বাসায় বসে থাকবো কেন? তোমাদের পশ্চিমবঙ্গ তো অনেক বড়, আর ভারত দেশটাও তো অনেক বড়। চলো দুজন মিলে কোথাও ঘুরে আসি না হয়? আমার তো ইচ্ছে করে তোমাদের এই পাশটাকে ঘুরে দেখার। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? 5 দিন বসে থাকার দরকার নেই। তুমি কি পারবে না এটা বের করতে যে ওরা আসলে কি জাদুর সাথে সম্পৃক্ত কিনা? কিন্তু তার জন্য হয় আমাকে কবিতার সাথে কথা বলতে হবে, না হলে আশেপাশে থাকতে হবে বোঝার জন্য। আর জিন পাঠিয়ে আমি সব খবর নিয়ে আসতে পারবো। কিন্তু আমি জিনদের ওপর নির্ভরশীল হওয়াটাকে অপছন্দ করি, সেটা তুমি জানো। অপেক্ষা করতে দোষ নেই ফেরদৌস। শোনো, তুমি আগামীকাল আবার কবিতার নানির সাথে দেখা করতে যাবে। বলবে আশেপাশে ডিউটি পড়েছিল, তাই ভাবলাম আপনাকে হাঁটুর ঔষধটা দিয়ে আসি। এমনটা করলে কেমন হয়? ফেরদৌসের বুদ্ধির তারিফ না করলে হয় না আসলেই। আর আমি এভাবেই যে দিনে দিনে তার প্রতি নির্ভরশীল হয়ে যাচ্ছিলাম, সেটা দিনের আলোর মতো স্বচ্ছ ছিল। আমি নিজেকে তৈরি করছি মানব সেবার উদ্দেশ্যে। এখন যদি প্রেম ভালোবাসা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, আমি জানি না আমার নির্দিষ্ট লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো কিনা। গতবার পোল্যান্ড ট্যুর শেষ করে আমি আর ফেরদৌস জার্মানিতে গিয়েছিলাম ঘুরতে। সেখান থেকে ফ্রান্সে সম্পর্ক এমনিতেই অনেক দূর এগিয়েছে। জানি না এটাকে কি বলবো। আমি জানি না ফেরদৌস আমাকে কোন চোখে দেখে, কারণ নির্দিষ্ট করে ও কিছুই বলেনি। আর এদিকে আমি তো দিনে দিনে ওর মধ্যে ডুবে যেতে আছি। জানি না কোনোদিন ভাসতে পারবো কিনা। তবে নিয়ত করেছি ওকে আমি জিজ্ঞেস করব ও আমাকে ভালোবাসে কিনা, নাকি শুধুই বন্ধুর চোখে দেখে। বাংলাদেশের কবি রফিক আজাদ তার কবিতায় বলেছেন, বালক জানে না তো কতটা পথ গেলে ফেরার পথ আর থাকে না কোনো কালে। বালক ভুল করে নেমেছে ভুল জলে, ভুল করে পড়েছে ভুল বই, পড়েনি ব্যাকরণ সে পড়েনি মূল বই। এখানে বালকের স্থানে বালিকা বসিয়ে দিলেই হয়। যাই হোক, কত সময় ধরে কি সব বলছি। পরদিন ফেরদৌসের বুদ্ধি অনুযায়ী কবিতার বাবার বাড়িতে গেলাম ডাক্তার সেজে। ডাক্তার সামনে দাঁড় করিয়ে রেখে আমাকে জিজ্ঞেস করা হলো, হঠাৎ আগমনের হেতু কি? দরজা খুলছিলেন কবিতার মা। ওনাকে বললাম, আপনার মায়ের হাঁটুতে সমস্যা, সেটা উনি বলেছিলেন। তাই ভাবলাম যে এদিকে যখন এসেছি কয়েকটা ঔষধ দিয়ে আসি ওনাকে। আশা করি এগুলো খেলে উনি সুস্থ হয়ে যাবেন।
আমার কথা শুনে কবিতার মা যেন আকাশ থেকে পড়েন। আমার মায়ের হাঁটুতে ব্যথা? কই, আমার মা তো দিব্যি সুস্থ, হেঁটে চলে বেড়াচ্ছেন। না, তার কোনো ঔষধের প্রয়োজন নেই। এই তো সে গত পরশুদিনও আমার বোনের বাড়িতে গেল নিজে সিঁড়ি দিয়ে নেমে। ওনার কথা সুর শুনে বুঝতে পারলাম যে উনি আমাকে হয়তো ঘরে প্রবেশ করতে দিতে চান না। সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছিল দেখে ওনাকে বললাম, আচ্ছা তাহলে তো ভালোই, কিন্তু উনি আমাকে হাঁটুর কথা বলেছিলেন। যাই হোক, আমাকে কি এক গ্লাস পানি খেতে দেওয়া যাবে? অবশেষে ভদ্রতার খাতিরে তিনি আর না করতে পারলেন না। নিচে নেমে এসে পাশের পার্কে ফেরদৌসের সাথে বসলাম। ও আমার জন্য এখানেই অপেক্ষা করছিল। ওকে বললাম, আমি কিছুই বুঝতে পারিনি ফেরদৌস, কারণ কবিতার সাথে আমার দেখা হয়নি। মনে হলো যে ও হয়তো ঘরবন্দি অবস্থায় ছিল। ঘরবন্দি অবস্থায় থাকলে আমি কিছুই অনুভব করতে পারি না। মূলত চোখের দিকে তাকালেই আমি ভালো অনুভব করতে পারি। তবে কাজ একটা হয়েছে। কবিতার মায়ের কথা শুনে বুঝলাম কবিতার নানি আসলেই মিথ্যে বলেছিলেন। ওনার পায়ে কোনো ব্যথা নেই, আর উনি নাকি বাড়িতেও নেই। উনি কবিতার খালার বাড়িতে গিয়েছেন। আমার কথা শুনে ফেরদৌস বলল, আমার কি মনে হয় জানো বিলকিস? কি? ওরা যখন এই 7 দিন কালো জাদু চর্চা করে তখন হয়তো বুড়িকে বাড়িতে রাখে না। সবচাইতে ভালো হবে আমরা যদি এখন রুদ্রর সাথে এই ব্যাপার নিয়ে কথা বলি। ফেরদৌসের কথা শেষ হওয়া মাত্রই রুদ্রকে ফোন করলাম। বললাম, আজ রাতে কাজ শেষ করেই আমার বাড়িতে চলে আসবেন, জরুরি কথা আছে। রাতে রুদ্র এলে বসতে দিই, কিন্তু ওকে বেশ উত্তেজিত দেখাচ্ছিল। ওকে জিজ্ঞেস করলাম, রুদ্র আপনি সুস্থ আছেন তো? সব ঠিক আছে তো? রুদ্র বলল, এই প্রথমবারের মতো কবিতা মাত্র 3 দিনের মাথায় বাসায় ফিরে এলো। এর আগে কখনোই এমনটা করেনি। রুদ্রর কথা শুনে আমার প্রেত সাধনার কথা মনে পড়ে গেল। প্রেত সাধনা যখন কোনো বাড়িতে করা হয়, এর সাথে জড়িত ব্যক্তিরা বাদে আর কেউই সেখানে থাকতে পারে না। কিন্তু কোনো কারণে যদি অন্য কেউ ওই বাড়িতে অনুপ্রবেশ করে, তখন সেই প্রেত সাধনা ভেস্তে যায়, মানে নষ্ট হয়ে যায়। তাহলে কি কবিতা আর ওর বাবা মায়েরা মিলে প্রেত সাধনা করছে, আর আমি ভেতরে পা রাখতে সেটা সে ভেস্তে গিয়েছে? আমাকে ভেতরে আসতে বলার সময় এই কারণেই কি তবে কবিতার মা একটা দীর্ঘশ্বাস ছেড়েছিলেন? জানি না কি অপেক্ষা করছে আমাদের জন্য। প্রেত সাধনা নিয়ে ভাবতে ভাবতে যখন কিনা তাতে প্রায় মগ্ন হয়ে গিয়েছিলাম, ফেরদৌসের ডাকে আমার সংবিত ফিরল। কি হলো বিলকিস, কি ভাবছো? কোনো সমস্যা? বললাম, সমস্যা তো অবশ্যই, কত বড় সমস্যা সেটাই আন্দাজ করে উঠতে পারছি না। আচ্ছা রুদ্র, 2টা প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এক, কবিতা যে হঠাৎ করে চলে এলো, এমনও তো আগে হয়নি, তাই না? তো আপনি কি ওকে জিজ্ঞেস করেননি যে কেন হঠাৎ চলে এলো? হ্যাঁ, করবো না কেন? ওকে জিজ্ঞেস করলাম, কবিতা তুমি হঠাৎ চলে এলে যে? তুমি তো সপ্তাহখানেকের আগে বাসায় আসো না। বাবা মা সুস্থ আছেন তো? জবাবে ও বলল, হ্যাঁ সবই ঠিক আছে, আসলে মনটা খুব একটা ভালো নেই, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম। কবিতার মুখে এমন কথা শোনা আর ভূতের মুখে রাম রাম শোনা একই কথা। অবাক হলাম কিছুটা। এরপরে বললাম, আমাকে দেখতে ইচ্ছে করছিল তোমার, নাকি শরীরের টান পড়েছে? কোনটা? হেসে রোমান্টিক স্বরে জিজ্ঞেস করলাম। আমার কথা শুনে ওকে এই প্রথম হাসতে দেখলাম এত সুন্দর করে। আমার সত্যি অনেক ভালো লাগলো, কিন্তু না জানি এই হাসির মধ্যে অন্য কোনো রহস্য লুকায়িত আছে কিনা। আমার মনের মধ্যে তুমুল আশঙ্কার সৃষ্টি হলো। ওই যে ছেলেটার ডাইনির গল্পগুলোর কথা মনে পড়ে গেল। আমি প্রচণ্ড ভয়ে আছি বিলকিস, বাসায় ফিরবার মতন সাহস আমার নেই। রুদ্রকে অভয় দিয়ে বললাম, রুদ্র ভয় নেই, ও কেন বাড়িতে ফিরে এসেছে সেটা আমি বোধহয় ধরতে পেরেছি। সেটা বলার আগে আমার দ্বিতীয় প্রশ্নটা করতে চাচ্ছিলাম, আর সেটা হলো, আপনি যে বলেছিলেন ওকে আমাদের বাড়িতে নিয়ে আসার চেষ্টা করেছেন কিন্তু আসেনি, তখন কি আপনি আপনার শ্বশুর বাড়িতে প্রবেশ করেননি, নাকি ফোনে আলাপ হয়েছিল? রুদ্র জবাবে বলল, বিলকিস আমি প্রথমে ফোন করেছিলাম, ও আমাকে সোজা না করে দিয়েছিল, বলেছিল বাসায় এসে লাভ নেই, আমি যাব না, পরে ভালো লাগলে যাব, এখন মুড নেই। আচ্ছা কি হয়েছে এখন কি একটু খোলাসা করে বলা যাবে? আমি বলা শুরু করলাম, শুনুন তাহলে রুদ্র। আমি আজ ফেরদৌসের বুদ্ধিমতো কবিতাদের বাসাতে গিয়েছিলাম, শুধুমাত্র ওকে এক পলক দেখেও যদি কিছু বোঝা যেত সেটার জন্য। যাই হোক, আমি যাবার পরে প্রথমে ওর মা তো আমাকে পারলে ভেতরে ঢুকতেই দিবে না, আর কথায় কথায় জানতে পেরেছে যে কবিতার নানির হাঁটুতে কোনো সমস্যা নেই। তো তিনি আপাতত রয়েছেন তার আরেক মেয়ের বাসাতে, মানে কবিতার খালার বাসায়। তো শেষমেশ যখন কিনা বুঝলাম যে কবিতার মা আমাকে দরজা থেকে বিদায় করে দিবেন, আমি বুদ্ধি করে ভেতরে ঢুকতে পানি খাইতে চাইলে তখন তিনি পানি এনে আমার হাতে দেন। আমি তখনও বাইরে দাঁড়ানো। আমি আমার চোখের নজর দিয়ে বুঝিয়ে দিলাম যে ব্যাপারটা কতখানি অভদ্রতার মধ্যে পড়ে। তখন উনি হয়তো আমার চোখ দেখেই হোক আর যেভাবেই হোক একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমাকে ভেতরে বসতে দিলেন। উনি তখন বেশ আনমনা হয়ে পড়ছিলেন, যদিও অবশেষে আমি কবিতার দেখা পাইনি। যাই হোক, এরপর মনে হলো যে আমরা 3 জন মিলে কোনো সিদ্ধান্তে আসতে পারি, কিন্তু এখন আপনার কাছ থেকে কবিতার সর্বশেষ অবস্থা শুনে আমি ভিন্ন কিছু আঁচ করছি। কি সেটা? ভয়ঙ্কর কিছু কি? রুদ্র প্রশ্ন করল। বললাম, তাই তো মনে হচ্ছে। আমি যেটা আঁচ করতে পেরেছি তা হলো প্রেত সাধনা। আমার কথা শুনে ওরা দুজনেই সমস্বরে বলে উঠল, প্রেত সাধনা? কিভাবে সেটা বোঝাচ্ছি? নাম্বার 1,
রুদ্রকে কবিতা বাসায় যেতে দেয়নি, ফোনেই বলে দিয়েছিলেন না যাবার জন্য। নাম্বার 2, কবিতার নানি বাসায় নেই। আর 3, আমাকেও প্রথমে প্রবেশ করতে দেওয়া হয়নি, কিন্তু পরে আর পারেনি। ভদ্রতাবশত ভেতরে ঢুকতে দিয়ে একটা ভুলই হয়তো করে আসছে, আর তাতে করে প্রেত সাধনার ব্যাপারটা ভেস্তে গিয়েছে, যার ফলাফল স্বরূপ কবিতাও বাসায় ফিরে এসেছে। আমি জানি রুদ্র, আপনার মনে অনেক কৌতূহল জাগছে প্রেত সাধনার ব্যাপার নিয়ে। স্বাভাবিক, সবকিছু খুলে বলবো। এখন কি বুঝতে পেরেছেন কেন কবিতা বাসায় ফিরে গিয়েছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এখন বলি, প্রেত সাধনার ব্যাপারটার সাথে এর সম্পর্ক কতখানি, এবং আমরা যে চারপাশে প্রেত সাধনা করার গল্প শুনি এটা আসলে কি? সত্যি বলতে প্রেত সাধনার ব্যাপারে আমরা চারপাশে যা শুনে থাকি তার মোটামুটি সবটুকুই গাল গল্প, কিন্তু বাস্তব প্রেত সাধনা যে কতটা ভয়ঙ্কর তা সবাই আন্দাজ করতে পারবে না। প্রেত সাধনা বলতে বোঝায় শয়তানকে সাধনা করা। আমরা কথায় কথায় যে ভূত প্রেত পেতনি এসব বলে থাকি, এর মূল কিন্তু জিন ছাড়া আর কিছুই না। সুতরাং এক কথায় শয়তানকে সাধনা করার মূল মন্ত্রই হলো এই প্রেত সাধনা। কালো জাদু বা ডাকিনী জাদু কিংবা কালো চক্র করতে গেলেও শয়তানের সাধনার প্রয়োজন হয়। তবে প্রেত সাধনার ব্যাপারটা কিছুটা হলেও ভিন্ন, আর ভিন্নতার কারণ হলো কালো জাদুর ক্ষেত্রে যেমন নিজের ভালোবাসার কোনো কিছুকে নিজের হাতে বলি দিয়ে দিতে হয় এবং শক্তি শুধুমাত্র কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি অর্জন করে থাকে, প্রেত সাধনার ক্ষেত্রেও ভালোবাসার কাউকে বলি দিতে হয়, কিন্তু শক্তি কোনো নির্দিষ্ট একজনের মধ্যে না, বরং যারা যারা সাধনায় লিপ্ত হয় তারা সকলেই সমান শক্তির অধিকারী হয়ে থাকে। শয়তান প্রেত সাধনার ব্যাপারটাকে বেশি ভালোবেসে থাকে, কারণ সে একই সাথে অনেক মানব অনুসারী পেয়ে যায়, যাদের দ্বারা সে ইচ্ছে মতো শয়তানি কাজ করিয়ে ধর্মের বাইরে নিয়ে আসতে পারে। অনেকে বলে থাকেন প্রেত সাধনার ব্যাপারটা শুধুমাত্র হিন্দু ধর্মেই প্রচলিত। হিন্দু ধর্মের ব্যাপারটা পুরোপুরি মিথ্যা নয়, তবে ইসলাম ধর্মের প্রসার ঘটার পরে প্রেত সাধনারও ব্যাপক প্রসার ঘটে, বিশেষ করে ভারত উপমহাদেশে। ভারত উপমহাদেশ বলতে যখন প্রথম ইসলাম ধর্মের প্রচার প্রসার শুরু হয়, জিনেরা তখন পুরনো বা সনাতনী জাদুর সাথে কোরআনিক আয়াত যুক্ত করে ও সেগুলো রকম ফের করে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়, যার ফলে মানুষের মধ্যে ধীরে ধীরে শয়তানের প্রতি নির্ভরশীলতা বেড়ে যায়। কথিত আছে যে মোগল সাম্রাজ্যেই মূলত এর ব্যাপক প্রসার ঘটে এবং মোগল সম্রাটরা জাদুকর পুষতেন। আমার কথা শেষ হলে রুদ্র বলেন, তাহলে কি কবিতার বাবা মা এবং ও নিজে এরা সবাই শয়তানি শক্তির আধার হতেই প্রেত সাধনা করছে, তাই তো? বললাম, জি হ্যাঁ, আসলে সেটাই তো আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে। তো প্রেত সাধনা মূলত মাসের নির্দিষ্ট একটা সপ্তাহে করা হয়ে থাকে, এবং যে স্থানে করা হয়ে থাকে সেখানে ওই নির্দিষ্ট সময়ে জাদুর সাথে সম্পর্কিত এমন কেউ নয় প্রবেশ করলে সেই সপ্তাহের সাধনা ও জাদু উভয়ই নষ্ট হয়ে যায়। ফলে সেই একই সাধনা পরের সপ্তাহে আবার করা লাগে। মানে প্রেত সাধনার চক্র পুনর করতে সাধনাকারীরা যদি 1 বছর হাতে সময় নিয়ে থাকে, তবে সেই 12 মাসের প্রতি মাসে 1 সপ্তাহ শয়তানের কথা মতো কাজ করতে হবে, এবং পড়াশোনাও আছে এর মধ্যে। কোনো কারণে যদি 1 সপ্তাহ নষ্ট হয় তাহলে সেই 1 সপ্তাহ আবার পরের সপ্তাহে পুষিয়ে দেওয়া সম্ভব। সে অনুযায়ী চক্র সম্পূর্ণ করতে প্রয়োজন হবে 12 মাস 1 সপ্তাহ। আর আমার কবিতাদের ঘরে পা রাখার কারণে এই সপ্তাহে জাদুটা নষ্ট হয়ে গিয়েছে। এটা তারা সামনের সপ্তাহে পুষিয়ে নেবে নিশ্চিত। ফেরদৌস পাশ থেকে মন খারাপের সুরে বলে ওঠে, না জানি এরা কাকে বলি দিয়েছে। ফেরদৌসের কথা শুনে রুদ্র যেন আরো ভীত হয়ে উঠল। আমি তখন রুদ্রকে জিজ্ঞেস করলাম, রুদ্র, আপনাদের বিয়ের ঠিক আগ দিয়ে ওদের কাছের কোনো আত্মীয় স্বজন মারা গিয়েছে এমনটা কি জানেন? রুদ্র না বোধক জবাব দিল। আমি তখন ওনাকে বললাম, আচ্ছা রুদ্র, কবিতার খালা বাড়ি কি আশেপাশে? জি হ্যাঁ, বেশি দূরে না। ওরা এই এলাকার স্থানীয়, তো কবিতার খালুও। তবে তিনি আজ 2 বছর হলো মারা গিয়েছেন। তো তাদের পরিবারে কারা কারা আছেন? ওর খালা বাড়িতে খালা আর 2 খালাতো বোন আছে। যদিও খালা মূলত বোবা, এটা নিয়ে একটা ঘটনা আমি শুনেছিলাম বিয়ের সময়, তবে কখনো পাত্তা দেনি। মেয়ে দেখে ফেরার পরের কথা। বিয়ে পড়ানোর জন্য তখন কেবল দিনক্ষণ পাকাপোক্ত হয়েছে। তখন আমারই এক বন্ধু, যে কিনা কবিতার খালাতো বোনের বন্ধু, সে বলেছিল যে কবিতার খালা নাকি আগে বোবা ছিল না, আগে কথা বলতে পারত, কিন্তু কবিতায় নাকি ওর খালাকে কিভাবে জাদু করে বোবা বানিয়ে দিয়েছে। বিয়ের আগ দিয়ে জানেন তো মানুষ কান পোড়া দিয়ে দেয় ভাঙার জন্য। আমি আসলে কবিতার রূপে এতটাই মুগ্ধ ছিলাম যে আমি ভুলেই গিয়েছিলাম কথাটা। এখন ওর খালার কথা মনে পড়ল। রুদ্রের কথা শুনে আমার মাথায় হাত। বললাম, রুদ্র, এত গুরুত্বপূর্ণ ঘটনাটা আপনি এতদিন কেন জানেননি? হায় হায়, এখন এটা সত্য হয়ে থাকে যদি, বিশ্বাস করেন একটা বিশাল জট পাকিয়ে যাবে। আসলে আমার একদমই খেয়াল ছিল না। বেশ আগের কথা তো শুনেছিলাম, ভুলে গিয়েছিলাম। ওই বন্ধুর সাথেও আর দেখা হয়নি। তো আপনার সেই বন্ধু কিভাবে জেনেছিল, সেটা কি বলেছিল? বা কার মাধ্যমে? না বিলকিস, সেটা সে বলেনি। এখন কি করবেন তাহলে? রুদ্রের প্রশ্ন শেষ হওয়া মাত্রই ফেরদৌস বলল, এখন সোজা আপনার ওই বন্ধুকে খুঁজে বের করুন। তাকে আমাদের লাগবে, আমরা কৌশলে এগোবো। আমি নিশ্চিত এটা যেন তেন কোনো ব্যাপার না,
কেন জানি মন বলছে আপনার ওই বন্ধু আরো অনেক তথ্যই আমাদেরকে দিতে পারবেন। না দিতে চাইলেও সমস্যা নেই, কথা কিভাবে বের করতে হয় সেটা আমরা জানি। তো আপনার বন্ধু কি কবিতার খালাতো বোনের এতটাই ঘনিষ্ঠ ছিল যে সে তাকে এই কথা শেয়ার করেছে? হ্যাঁ, ওরা আসলে প্রেম করতো সে সময়, মানে আমার ওই বন্ধু আর কবিতার খালাতো বোন। এই কারণেই হয়তো। তো আপনার বন্ধু কোথায় থাকে এখন? আমি প্রশ্ন করলাম রুদ্রকে। রুদ্র জানালো, আমার বন্ধু এখন আসামে থাকে। ওখানে কি একটা বিদেশি প্রতিষ্ঠানে চাকরি করে। আসাম নামটা শুনে আরো একবার আঁতকে উঠলাম। রুদ্রকে বললাম, কঠিন এক সমীকরণ দাঁড়িয়ে গেল মহাশয়। ফেরদৌস এ কথা শুনে বলল, বিলকিস তুমি নিশ্চিত থাকো, এই ব্যক্তি আমাদের তুরুপের দাস। আমাদের পরবর্তী গন্তব্য তবে আসাম। আমরা আসামে যাচ্ছি, কলকাতা থেকে আসাম। অনেক লম্বা একটা পথ ভ্রমণের জন্য মানসিকভাবে তৈরি হয়ে নিলাম। ফেরদৌস ও রুদ্রকে বললাম ব্যাগ গুছিয়ে নিতে। রুদ্রকে বলে দিলাম সকাল 9টা নাগাদ যেন আমার বাড়িতে চলে আসে। উনি সাথে সাথে বাড়ি ফেরত গেলেন। আমরা আমার মামার গাড়ি নিয়ে যাব। ড্রাইভ আমাকে করতে হবে সকালে, সুতরাং ঘুমের ভীষণ প্রয়োজন। ফেরদৌসও ঘরে চলে গেলে আমিও দ্রুত শুয়ে পড়লাম। আলো বন্ধ করে ঠান্ডা মাথায় সবকিছু মেলানোর চেষ্টা করছিলাম, কিন্তু না, কোথায় যেন একটা গরমিল, কোথায় যেন কিছু একটা মিলছে না। এটা কি তবে রুদ্রর এই বন্ধুর সাথেই দেখা হলে মিলবে? মনের মধ্যে নানান রকমের চিন্তা ঘুরঘুর করছে। রুদ্র বলেছেন ওর সেই বন্ধু নাকি ওকে বলেছিল কবিতা ওর খালাকে বোবা বানিয়ে দিয়েছে। ধরে নিলাম যে এই কথা সত্য, তাহলে কবিতা নিশ্চয়ই এমনি এমনি ওর খালাকে জাদু করে বোবা বানায়নি। নিশ্চিত খালাদের সাথে বা খালার সাথে ব্যক্তিগতভাবে কবিতা বা কবিতার পরিবারের কোনো বিরোধ সৃষ্টি হয়েছিল, যার জের ধরে কবিতা বা ওর পরিবার এটা করেছে। কিন্তু কবিতা ঠিক কবে তার খালাকে বোবা বানিয়েছে সেটা জানতে পারলে ভালো হতো। আসলে কবিতাকে না দেখেই আসামে যাওয়াটা কতটা বুদ্ধিমানের মতো কাজ হচ্ছে সেটাও একটা বড় কথা। কিন্তু ফেরদৌস যখন বলেছে ওর হিসাবে ভুল হতে দেখেনি, নিশ্চিত এর মধ্যে ভালো কিছুই আছে। তবে হঠাৎ প্রমাণ হলো যে রুদ্রকে একবার ফোন করা উচিত। ওকে ফোন করে খালার পরিবার সম্পর্কে কিছু জেনে নেওয়াটাই ভালো। রুদ্র, আপনি কি আমার সাথে একটু কথা বলতে পারবেন? জি পারবো, সমস্যা নেই। আমি আমার সেই বন্ধু সাহাব আলীর বাড়ির নিচে দাঁড়িয়ে আছি, এখনো প্রবেশ করিনি। আপনি কবিতার খালাদের বাড়িতে সর্বশেষ কবে গিয়েছেন? আর আপনি কি জানেন যে আসলেই কবিতার খালা কবে থেকে বোবা হয়ে আছেন এবং এর কারণ কি? তাছাড়া কবিতার যে 2 খালাতো বোন আছেন তাদের সম্পর্কে কিছু জানেন? একসাথে অনেক প্রশ্ন করলেন দেখছি। সত্যি বলতে আমার না কখনোই ওর খালার বাড়িতে যাওয়া হয়নি। এমনকি কবিতা আর আমার বিয়ের সময়ও ওনারা আসেননি। ওনারা তখন দার্জিলিং ছিলেন নাকি কোনো একটা কাজে। যেটা বুঝতে পেরেছি তা হলো কবিতার খালাদের সাথে কবিতাদের বাড়ির মানুষের মানে ওর বাবা মায়ের সম্পর্ক খুব একটা মজবুত না। আসলে দেখে শুনে এমনটাই মনে হয়েছে। আর কবিতার খালা কেন বোবা এবং কিভাবে হয়েছে সেটা নিয়ে কবিতাকে একবার প্রশ্ন করেছিলাম, ও কিছুই বলেনি আমাকে। তবে ওর নানির কাছ থেকে জেনেছিলাম একবার কথায় কথায় যে ওর খালা প্রায় বছর খানেক যাবৎ বোবা। উনি বলেছিলেন হঠাৎ করে একদিন বোবা হয়ে গিয়েছিলেন সে। ব্যাপারটা কেমন অদ্ভুত মনে হয়েছে আমার কাছে। তারপরেও মাথা ঘামাইনি এ নিয়ে। আমি আমার ব্যবসা নিয়ে বেশি ব্যস্ত থাকি, তো তাই মাথা ঘামানোর সময় পাই না। রুদ্রর কথা শেষ হলে জিজ্ঞেস করলাম, আচ্ছা, ওর যে 2 খালাতো বোন আছে ওদের ব্যাপারে কিছু জানেন? ওর খালাতো বোনেরা এখন নাকি আর কলকাতায় থাকে না। কোথায় থাকে জানেন? আর আপনি কিভাবে জানলেন যে তারা এখন এখানে আর থাকে না? বিয়ের পরপর শুনেছিলাম কবিতার মায়ের মুখে। কোথায় গিয়েছে সেটা ঠিক বলতে পারি না, তবে কোথায় নাকি 2 বোন একসাথে ভালো জব পেয়েছে। বাবা বেঁচে নেই, টাকা পয়সার প্রয়োজন, তাই সেখানে চাকরি করতে চলে গিয়েছে। ওদের নাম আর বয়স কেমন বলতে পারেন? হ্যাঁ, যতদূর মনে পড়ে একজনের নাম সোহা, আরেকজনের নাম রাহা। সোহা বড়, রাহা ছোট। সোহা আমার বয়সী। এই সোহার সাথেই তো আমার বন্ধু সাহাব আলীর সম্পর্ক ছিল এক সময়, মানে যার সন্ধানে আমরা আসামে যাচ্ছি আর কি। তো বয়স আর কত, মনে করেন 27 থেকে 28 তো হবে। আর ছোট বোন যে মানে রাহা, ওর বয়স মনে করেন 22-এর মতন হবে, কবিতার সমবয়সী। আচ্ছা রুদ্র, আপনাকে অনেক ধন্যবাদ। সকালের সময় মতো চলে আসবেন। রুদ্রের সাথে কথা শেষ হলে ঘুমের কথা একেবারে ভুলে গেলাম। ফেরদৌসকে একটা মেসেজ দিলাম আমার ঘরে আসার জন্য। ও এলে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, ঘুমাওনি তুমি? ঘুম ঘুম ভাব এসেছিল, কিন্তু ঘুমের সাগরে ডুবে যায়নি। কেন ডাকলে হঠাৎ? এমনিতেই নিশ্চয়ই ডাকিনি। শোনো, রুদ্র শুধু ভীতুই না, একটা হাবাগোবাও বটে। ওর সাথে দেখা হলে বলেছিলাম সবকিছু, বিশেষ করে কবিতার ব্যাপারে, পরিবারের ব্যাপারে যা কিছু জানে খুলে বলতে। ও আমাকে আবছা আবছা বলেছে। ওকে ফোন করে আরো কিছু তথ্য পেলাম ওর খালার পরিবার সম্পর্কে। কি কি তথ্য পেলে? ফেরদৌসকে সবকিছু খুলে বললাম। ফেরদৌস তখন আমাকে বলল, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, কবিতার বিয়েতে ওর খালাদের না আসা, দার্জিলিং থাকা, তারপরে হঠাৎ করে 2 বোনের চাকরি পাওয়া এবং 2 জনেরই এলাকা ছেড়ে চলে যাওয়া।
ওদিকে রুদ্রের ওই বন্ধুর আসামে চলে যাওয়া সবকিছু একসাথে মিলিয়ে দেখো তো কোনো চিত্র দেখতে পাও কিনা। ফেরদৌসের কথায় সবকিছু একসাথে করার চেষ্টা করলাম। আসলেই তো খুব পরিষ্কার একটা ব্যাপার সামনে ধরা পড়ল, আর তা হলো আমি নিশ্চিত যে ওর খালাদের বড় কোনো হাত আছে সবকিছুর সাথে। কারণ আগেও একবার বলেছি, আর তা হলো কবিতা যদি জাদু করেই থাকে তবে অবশ্যই এমনি এমনি করেনি, কোনো না কোনো কারণ তো অবশ্যই ছিল, আর সেটা ছোটখাটো কোনো কারণ বলেও মনে হয় না। মনে রাখতে হবে এক হাতে তালি বাজে না। ফেরদৌস নিজের ঘরে যাওয়ার আগে গিয়ে বলে গেল, শোনো বিলকিস, আরেকটা কথা বলে যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনে রাখো। কবিতার নানিকে আমার সুবিধার মনে হয়নি, কিন্তু সে কিছু না কিছু হলেও জানে, কারণ কবিতার খালা বাড়িতে আর কেউ যদি গিয়ে থাকে আর সেটা হলো ওর নানি, তার অনেক কিছু জানার কথা। আর আমার বিশ্বাস যে কবিতার বেড়াতে যাবার কথাটা বুড়ি মুখ ফুসকে বলে ফেলেছিল। সকাল 8:30 মামার কাছ থেকে গাড়ির চাবিটা নিলাম। ফেরদৌস প্রস্তুত। এর মধ্যে রুদ্র ফোন করে জানিয়েছেন যে উনি ওনার বন্ধু সাহাব আলীর ঠিকানা ও ফোন নাম্বার ম্যানেজ করে ফেলেছেন। ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে সাহাবের ঠিকানা ম্যানেজ করলেন? এই খবর আবার ওর কাছে চলে যাবে না তো? বিলকিস, আমি গতকাল রাতে না বললাম যে আমি ওর বাসার সামনে দাঁড়িয়ে আছি, ভুলে গিয়েছেন? আমি তো ওর মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। ওর মা আমাকে খুব ভালোবাসেন, ওনার কাছ থেকে কথায় কথায় ঠিকানা নিয়ে নিয়েছি। আর সাহাব নাকি বাড়িতে মাসে একবার কি দুইবার ফোন করে, শেষ ফোন করেছে গত পরশু। সুতরাং পরের ফোনটা আসতে দেরি আছে, ধরে নেওয়া যায়। আমরা ততক্ষণে ওর ঠিকানায় পৌঁছে যাব। রুদ্র দ্রুত চলে এলে আমরা গাড়িতে উঠে পড়লাম। সৃষ্টিকর্তার নাম নিয়ে যাত্রা শুরু করলাম। মামার প্রাইভেট কারটা নিয়েছি, আমি ড্রাইভ করছি, সামনে পাশের সিটে ফেরদৌস আর রুদ্র বসেছেন পেছনে। আমি দুজনকে বললাম, এই যে গাড়ি ছেড়েছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা না হলে আমরা সোজা বর্ধমান গিয়ে থামবো একবার, কেমন? দ্রুত চালালে ঘন্টা 3 মতো লাগবে। আরেকটা কথা, আমরা চাইলে বিমানেও আসামে যেতে পারতাম। গুয়াহাটিতে লোকপ্রিয়া গোপীনাথ বিমানবন্দর আছে, কিন্তু ফেরদৌসের পশ্চিমবঙ্গের রূপ সৌন্দর্য দেখা হতো না বলেই গাড়িতে যাওয়া। অনেক লম্বা পথ, সমস্যা নেই যদি তোমাদের সমস্যা না থাকে। ফেরদৌসকে বললাম, তোমাদের বাংলাদেশের পানি আটকানো ফারাক্কা বাঁধ পার হয়েই আমরা আসামে যাব কিন্তু। ফেরদৌস জবাবে বলল, হ্যাঁ, সারা জীবন নাম শুনে এসেছি, অনেক গালগল্প আছে এটাকে নিয়ে বাংলাদেশে। এই বাঁধটা বাংলাদেশের সাড়ে সর্বনাশ করে যাচ্ছে, সারা জীবনই যাবে। ঘটনার এই পর্যায়ে গল্পের কথকের পরিবর্তন হচ্ছে। বিলকিস তো অনেক বলল, বাকি ঘটনাটা আমার মুখে শুনুন না হয়। পরদিন বিকেলে এসে আমরা গৌহাটি পৌঁছাই। গৌহাটি হলো আসামের রাজধানী ও সর্ববৃহৎ শহর। আমরা উঠেছি একটা রিসোর্টে, অনেক সুন্দর সাজানো গোছানো এবং ঠিক ব্রহ্মপুত্র নদীর পাশে। এখানকার সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না, তাই সেদিকে মনোনিবেশ না করে আমরা বরং মূল গল্পে প্রবেশ করি। খোঁজ খবর নিয়ে দেখা গেল রুদ্রের বন্ধু সাহাব আলী কোনো কোম্পানিতে না, বরং গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে কোনো এক কেরানি পদে কাজ করেন। রুদ্র অবাক হয়, এত বড় ঘরের ছেলে, সে কেন এখানে এসে কেরানির কাজ করছে? বিলকিস বলল, এমনিতেই না, কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। পাশ থেকে বিলকিসকে বললাম, আচ্ছা, এখন আমরা সাহাব আলীকে কিভাবে পাকড়াও করব সেটা তো বলো। বিলকিস বলল, পাকড়াও করব না, রুদ্র সাহাব আলীকে ফোন দিয়ে এখানে নিয়ে আসবে, আমাদের সাথে পরিচয় করিয়ে দেবে। এদিকে আসার কারণ হিসেবে বলবে কামরূপ কামাখ্যা মন্দির দেখতে এসেছি। রুদ্র বিলকিসকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আমাদের কি কামাখ্যা যাওয়া লাগবে? বিলকিস জবাবে বলল, ওমা, এতদূর এসেছি আর কামাখ্যা ঘুরবো না, তা কি করে হয়? রুদ্র ভীত মানুষ, জাদুর রাজ্যে প্রবেশ করতে হতে পারে শুনে ওনার গলা শুকিয়ে গেল হয়তো। দুজনকে বললাম, আজ রাতে সাহাব আলীকে ডেকে আনলে কেমন হয়? আমার কথায় বিলকিস ও রুদ্র দুজনই সায় দিল। যতদূর মনে পড়ে রাত তখন প্রায় 9:30 বাজে। সাহাব আলীকে রুদ্র ফোন দিল একটা, প্রথমে ধরল না, দ্বিতীয়বার না, তৃতীয়বারের মাথায় ফোন রিসিভ করলো। লাউড স্পিকারে থাকায় সাহাব আলীর কণ্ঠ শুনতে পারলাম। তার প্রিয় রুদ্র বন্ধু ফোন করেছে দেখে সে কোথায় খুশি হবে তা না, কণ্ঠ শুনে মনে হলো যে সাহাব আলী যেন ঘাবড়ে গিয়েছেন। সাহাব, আমি রুদ্র, কেমন আছিস? আমি গুয়াহাটি এসেছি রে, জানতাম তুই এদিকে থাকিস, তাই তোর সাথে দেখা করবো ভাবলাম। আমি এই পাশে একটা রিসোর্টে উঠেছি, নদীর পাশের বড় রিসোর্টটাতে। ওহ তাই, আমি ভালো আছি, তুই হঠাৎ? আরে বন্ধুদের সাথে বেড়াতে এসেছি। তোর হাতে তো মনে হয় এখন আর কাজ নেই, চলে আয় না, আড্ডা দিই তোর সাথে, কতকাল দেখি না তোকে, তাও প্রায় 4 মাস তো হবেই। আচ্ছা, আসছি না হয়, তবে তুই তোর বউকে নিয়ে আসিসনি? না রে বন্ধু, বউ আসেনি, ও শরীর খারাপ। তুই আয়, সব বলছি। আচ্ছা আমি আসছি, আধ ঘন্টা সময় দে, এসে এই নাম্বারে কল দিচ্ছি তোকে। রুদ্রের সাথে সাহাব আলীর কথোপকথন ঠিক এমনই ছিল। কথা শেষ হওয়া মাত্র বিলকিস বলল, দেখলে তো, সাহাব আলী যখন নিশ্চিত হয়েছে যে কবিতা আসেনি তখনই সে কেবল আসতে চেয়েছে, তার মানে ফেরদৌসের সন্দেহ হয়তো সত্যিই হবে। প্রিয় বন্ধু যখন ফোন করে, বন্ধু তখন উত্তেজনা নিয়ে কথা বলে, কিন্তু সাহাবের মধ্যে তার ছিটে ফোটাও ছিল না।
অবশেষে সাহাব আলীর আগমন ঘটে। ফোনে কথা বলার প্রায় মিনিট 40 পরে সাথে নিয়ে এসেছে একটা বিদেশি হুইস্কির বোতল। যদিও আমি বা বিলকিসকে ওই মদ পান করি না, কখনোই করিনি। রুদ্র টুকটাক করে থাকেন। আমাদের সাথে সাহাব আলীর পরিচয় পর্ব শেষ হলে উনি রুদ্রকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোর বউয়ের কি হয়েছে, শরীর খারাপ কেন, বড় কোনো সমস্যা না তো? আরে দূর বোকা, বড় সমস্যা হলে কি আর এত দূর আসতাম ওকে রেখে? ওর মন ভালো নেই বলেছিল, এত দূর আসারও ইচ্ছে নেই। মনের রোগ বলতে পারিস। তো বন্ধুদের কামাখ্যা দেখতে মন চেয়েছে, ওদের ইচ্ছে অপূর্ণ রাখি কি করে বল? আচ্ছা যাক ভালো। সাহাব আলীর মলিন মুখ। বন্ধু আয়, আমরা রাতের খাবার এখনো খাইনি, তুই আমাদের সাথে বস, একসাথে খাবো। তোর জন্য অপেক্ষা করছিলাম সবাই। রুদ্র এই এত সময় পরে বেশ বুদ্ধিমানের মতো কাজ করেছিল। খেতে বসার পরে ওনাকে দেখলাম সাহাবের গ্লাসে অল্প অল্প করে হুইস্কি ঢেলে দিচ্ছে, নিজেও গিলছেন, তবে পানি ঢেলে নিয়ে। রুদ্রই সাহাবকে ভালো জানেন আমাদের থেকে। যতদূর মনে হচ্ছিল রুদ্র হয়তো সাহাবকে বেশ খানিকটা মাতাল করে ছাড়বে, তারপরে ধীরে ধীরে কথা বের করবে ওর মুখ থেকে। যেহেতু আমরা এসব পান করি না, আমরা চাইনি যে সাহাব আলী মাতাল হোক। কিন্তু রুদ্রের বন্ধু রুদ্র যদি মনে করে থাকেন এইভাবে কাজটা করতে সহজ হবে, তবে খারাপ নয়। এমন তো নয় যে কেউ কাউকে জোর করে মদ গিলাচ্ছে। খাওয়া দাওয়া শেষে রিসোর্টের বাইরে খোলা আকাশের নিচে বসলাম, মানুষজন থেকে কিছুটা দূরে একটা টেবিলে। সাহাব আলী আধ মাতাল অবস্থায় বসে আছেন, শার্টের বোতামগুলো খুলে দিয়ে। রুদ্র নিজেই যেন গোয়েন্দাগিরি শুরু করলেন। আমি আর বিলকিস দেখতে ও শুনতে লাগলাম। রেকর্ডারটা ছেড়ে দিয়ে রাখলাম। বন্ধু একটা কথা বলতো, বিয়ের আগ দিয়ে তুই বলেছিলি যে কবিতা ওর আপন খালাকে, মানে তোর প্রাক্তন প্রেমিকা সোহার মাকে জাদু করেছিল, তাই উনি বোবা। আমার কেন জানি মনে হচ্ছে যে কবিতা আসলেই বেশ ভয়ানক রে। রুদ্রের মুখে এমন কথা শুনে আদমাতাল সাহাব আলী কিছুটা ভ্রু কুচকে তাকালো, জিজ্ঞেস করলো, ওই রুদ্র, আমি কি আসলে এমন কিছু বলেছিলাম নাকি রে? আরে বোকা, তোর মনে নেই গড়ের মাঠে ফুটবল খেলা শেষ করে লাল পানি খেতে খেতে বলেছিলি? ও হ্যাঁ, মনে পড়েছে। আমি তোকে সাবধানী করেছিলাম, বলেছিলাম যে এই মেয়ে খুব একটা সুবিধার না। হঠাৎ সাহাব আলী মুচকে এসে, মাতাল হলে বোকার মতন যে হাসি মানুষ হাসে এমন। রুদ্রর কলার টেনে ওর মাথাটাকে কাছে নিয়ে কানে কানে কি যেন বলল। আমরা ফিসফাস কথা বুঝতে পারলাম না, তবে এইটুকু বুঝলাম যে রুদ্র পাকা খেলোয়াড়ের মতন কাজ করেছেন। উনি জানেন যে ওনার বন্ধু ঠিক কতখানি খেলে কথা উগরে দিবেন, আবার তার মাথাও বিগড়ে যাবে না। বিলকিস জিজ্ঞেস করলো, আচ্ছা আমাদের কি এই কথা বলা যাবে না সাহাব ভাই? সাহাবের মাতলামি যেন কিছুটা বেড়ে গিয়েছে। উনি আবার হাসলেন, হেসে রুদ্রকে জিজ্ঞেস করলেন, এই ওদেরকে কি বিশ্বাস করা যায়? রুদ্র মাথা নেড়ে হ্যাঁ জানালেন। তখন সাহাব আলী আমাদের উদ্দেশ্যে বললেন, শুনুন, আমি যা জানি কেউই জানে না। কবিতা যে জাদুকরকে দিয়ে জাদু করিয়েছিলেন, সে জাদুকর এই কামাখ্যাতেই থাকে, অনেক শক্তিশালী জাদুকর। জাদু করে মানুষ মারতেও পারেন। বলেই উনি আঙুল দিয়ে নিজের ঠোঁট চেপে ধরে বলছিলেন, কাউকে না বলতে, গোপন কথা। সাহাব আলীর কথা শুনে আমরা বেশ অবাক হই। আসলেই তাহলে কবিতা তার খালাকে বোবা বানিয়েছে জাদু করে, কিন্তু নিজে না, বরং কোনো জাদুকরকে দিয়ে। রহস্য খুলতে সে রহস্যের জট আরো পাকিয়ে যাবে, তা আমাদের কল্পনাতেই ছিল না। এখন কিনা আরো এক নতুন চরিত্রের আবির্ভাব হলো। বাহ! অবশেষে সাহাব আলীর সাথে কথোপকথনে আমিও সামিল হলাম। ওনার থেকে সকল কথা বের করে নেওয়ার এখনই মোক্ষম সময়। আচ্ছা সাহাব ভাই, ওই জাদুকর এবং কবিতা বা কবিতার খালাদের সম্পর্কে আপনি আর কি কি জানেন? জানি তো অনেক কিছুই, কিন্তু কাউকে বলা যাবে না আর কি কি জানি। কেন বলা যাবে না সাহাব ভাই? জাদুকর যদি কামাক্ষারি হয়ে থাকে, তবে কবিতা কিভাবে বছরখানেক আগে এখানকার জাদুকরে দেখা পেয়েছে? লেখক কথন। নাম্বার 1, কারণ আমরা যতদূর জেনেছি কবিতা নাকি বান্ধবীদেরকে নিয়ে এখানে বিয়ের 3 মাস আগে কামাখ্যা বেড়াতে এসেছিল। বিয়ের 3 মাস এরই মধ্যে পার হয়ে গিয়েছে, সুতরাং গল্পের সময়কাল অনুযায়ী আরো 6 মাস আগে কবিতা বেড়াতে এসেছিল এখানে। নাম্বার 2, কবিতা আসলেই বান্ধবীদের সাথে এসেছিল নাকি অন্য কারোর সাথে, সেটা আমরা নিশ্চিত নই এখনো। কবিতা তো বছরখানেক আগে আসেনি, জাদুকর নিজেই গিয়েছিল। তারপর কি হয়েছিল? জাদুকর গিয়ে কবিতাকে সাহায্য করেছিল, কিন্তু কবিতা কেন তার খালাকে বোবা বানিয়েছে জাদুকরকে দিয়ে? নিশ্চয়ই কোনো ঝামেলা বেঁধেছিল, তাই না? আমার কথা শেষ না হতেই সাহাব আলী অজ্ঞান হয়ে চেয়ারে পড়ে যান। আমরা সাথে সাথে ওনার জ্ঞান ফেরানোর ব্যবস্থা করি। রিসোর্টের মেডিকেল টিমকে খবর দেওয়া হয়। প্রায় 20 মিনিট পরে সাহাবের জ্ঞান ফিরে আসে। সাহাব তখনও কিছুটা মাতাল। বিলকিস আমাদেরকে আর কোনো প্রশ্ন করতে মানা করে। ও সাহাবের পাশে বসে ওর চোখের দিকে গাঢ় দৃষ্টিতে এক নাগারে অনেক সময় তাকিয়ে থাকে, চোখের নিচের দিকে টেনে টেনে দেখে। সাহাব তখন প্রশ্ন করে, বিলকিস আপনি কি ডাক্তার? সাহাবের মাতলামি অনেকটাই কমে গিয়েছে ততক্ষণে। হ্যাঁ আমি ডাক্তারই, তবে জানাতানো ডাক্তার না। এখন বলেন ওই জাদুকরকে আমরা কোথায় পাবো? যদি বাঁচতে চান সময় থাকতে বলে ফেলুন, জাদুকর কিন্তু আপনাকে বাঁচতে দিবে না। বিলকিসের কথায় সাহাব আলী ঘাবড়ে যান। তখন বিলকিস ওনাকে সান্ত্বনা দিয়ে বলে,
আরে ভাই, ঘাবড়ানোর কিছু নেই। ওই যে চোখটা দেখলাম এতক্ষণ ধরে, এমনি এমনি না। ডাক্তাররা চোখ দেখে অনেক সময় অনেক কিছুই বলতে পারেন, আমিও বলতে পারি। আপনার তো বড়সড় রোগ বাঁধিয়ে দিয়েছে জাদুকর। সাহাব আলী তখন দুঃখ ভারাক্রান্ত মুখে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, হ্যাঁ আমি জানি নিজের পিঠ বাঁচাতে সে এটা করেছে। যতদূর জানি সে আমার উপর ছোটখাটো জাদু করেছে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে জানলেন যে জাদুকর আপনার উপর ছোটখাটো জাদু করেছে? উনি বললেন, এই কামাক্ষারই আরেক তান্ত্রিক আমাকে দেখে বলেছিলেন। আমি সেদিন বিশ্ববিদ্যালয়ের দিকে হাঁটছিলাম, তো হঠাৎ এক তান্ত্রিককে দেখলাম আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। ওনাকে জিজ্ঞেস করি, বাবা আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? উনি বলেন, বাবারে তোর উপর তো শনি ভর করেছে। তুই মানুষের এমন কিছু জানিস যা আর কেউ জানে না। তোকে আটকাতেই এমন জাদু করা হয়েছে। তুই আমাকে লাখখানেক টাকা দে, আমি তোকে সুস্থ করে তুলব। জানিস কেউ আমাদেরকে বিশ্বাস করতে চায় না যে আমরা সত্যি কিছু পারি। এখন তুই বল, তুই নিশ্চয়ই কোনো না কোনো কিছু জানিস, আর সেটা কোনো জাদুকর জানে? তো তান্ত্রিক বাবার কথায় আমি যে অবাক হই না তা না, কারণ আমি যেসব গোপন কথা জানি সেটা একজন জাদুকর জানেন। মানে কবিতা যে জাদুকরকে ব্যবহার করেছিলেন তার কথা বলছি। তো তান্ত্রিক 1 লাখ টাকা দাবি করে বসেন। আমি তখন টাকা কি করে পাই? হ্যাঁ মানছি আমাদের অনেক সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি, কিন্তু নগদ টাকা হাতে ছিল না। তান্ত্রিক আমাকে বলেছিলেন, জানি তোর পকেট ফাঁকা এখন। আমি খারাপ না রে, তবে বিশ্বাস রাখিস তুই একদিন না একদিন কারো দেখা পাবি যে তোকে সারিয়ে তুলবে। তবে তোকেও তো বিনিময়ে কিছু না কিছু দিতে হবে। জানি না সে কি চাইবে। তার কারণ হলো তুই কারো ক্ষতি চাসনি, তুই হলো পরিস্থিতির শিকার। সে জাদুকর নিজের পিঠ বাঁচাতেই এমন করেছে। তো সে রাতে আমি অনেক চিন্তা করে এক বড় ভাইয়ের কাছ থেকে 1 লাখ টাকা ম্যানেজ করে ঠিক সেখানটাতেই যাই, কিন্তু সেই তান্ত্রিক বাবার দেখা আর পাইনি, কখনোই পাইনি। এর কিছুদিন পরেই একবার সোহার সাথে কথা হয় ফোনে। তখন এসব ব্যাপার নিয়ে কথা বলতে গিয়েই আমি অজ্ঞান হয়ে পড়ি। তখন বুঝতে পারি যে জাদুকর ঠিকই কোনো না কোনো ক্ষতি করে রেখেছে আমায়, আর সেটা হলো সেসব গোপন কথা নিয়ে আমি যাতে কোনো কিছু না বলতে পারি। একটু আগেও যখন মাতলামির করে বলে ফেলতে গিয়েছিলাম, আমি আবার অজ্ঞান হয়ে পড়ি। আমি আসলেই অনেক ঘটনা জানি। আমি সেদিন সোহাকে ফোনটাও করেছিলাম ওই জাদুকরের ব্যাপারে খোঁজ নিতে, কিন্তু কিছু জানার আগেই আমি অজ্ঞান হয়ে পড়ি। বিলকিস তখন সাহাবকে বলে, সোহাও তাহলে এর সাথে জড়িত, তাই তো সাহাব? সাহাব চুপ থাকে। সাহাবের নীরবতায় আমরা বুঝতে পারি সাহাব আবার কিছু বলতে গেলে অজ্ঞান হয়ে পড়বে। বিলকিস সাহাবের কপালে হাত রেখে বলে, সাহাব আপনার ওপর গোখরার বিষ দিয়ে জাদু করা হয়েছে। ভারত উপমহাদেশে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় আর বাংলাদেশে এই জাদুর প্রচুর প্রচলন। এর উৎপত্তি এই আসাম, কামাখ্যাতে এর সৃষ্টি। গোখরার বিষ ও কাঁঠালের সাদা কষ দিয়ে এই জাদু করা হয়েছে। জাদুকর সত্যি খুব শক্তিশালী, কিন্তু ভয় নেই সাহাব। আমি অমন শক্তিশালী জাদুকরকে আঙুলে করে নাচাতে জানি। শুধু একবার জাদুকরের খোঁজ পেলেই হয়েছে। বুঝতে পারছি অনেক গোপন তথ্য রয়েছে কবিতার এই কেসের মধ্যে। শুধু তাই নয়, রহস্যও ভরপুর। বিলকিসের কথা শেষ হলে আমি বলি, আচ্ছা সাহাব কি লিখে জানাতে পারে না? বিলকিস বলল, না সেটাও সে পারবে না। রুদ্র জিজ্ঞেস করলো, তাহলে এখন আমরা কিভাবে জাদুকরের খোঁজ পাবো? বিলকিস হাসলো, বলল, আমি ঠিকই জাদুকরের খোঁজ খবর বের করে ফেলতে পারবো। কারণ সাহাবের শরীরের মধ্যে জাদুর প্রতিক্রিয়া বয়ে যাচ্ছে, বিষ বয়ে যাচ্ছে। এমনভাবে জিনকে দিয়ে এই জাদু করানো হয়েছে যে এই বিষ সাহাবকে মারবে না, আবার মস্তিষ্ক থেকে যখনই এইসব গোপন তথ্যের সিগন্যাল মুখ বরাবর যাবে, কিছু বিষ তখনই ওর স্পাইনাল কর্ডে গিয়ে আঘাত করবে, ফলে ও অসুস্থ হয়ে যাবে। এটা সম্পূর্ণ জাদুর খেলা। চিকিৎসা বিজ্ঞান বা ফেরদৌসের সাইকোলজি দিয়ে এসব নির্ণয় করা যাবে না। এখন আমাদের প্রথম কাজ হবে প্রথমে সাহাবের শরীর থেকে কিছু রক্ত একটা সিরিঞ্জে সংগ্রহ করা। এই রক্তকে মিশিয়ে দিতে হবে গোখরার বিষের সাথে। বিষ সবসময় আমার কাছে থাকে, এখনো আছে, চিন্তা নেই। জিজ্ঞেস করলাম, এরপরে? বিষ যখন মানুষের রক্তের সাথে মিশে তখন রক্তের কি হাল হয় কখনো দেখেছ? রক্ত জমাট পাকিয়ে যায়। না দেখে থাকলে ইউটিউব থেকে এখনই দেখে নিতে পারো। যাই হোক, এই রক্ত আমার কাছে থাকা বিষের সাথে মেশালে যদি জমাট না পাকে, তাহলে শতভাগ নিশ্চিত হওয়া যাবে যে সাহাবের ওপর আসলেই জাদুর প্রয়োগ ঘটেছে। এটা গেল 1। 2 হলো, এই রক্ত জমাট না পাকালে এবং রং নীলচে হলে নীলচে আবরণটুকু সরিয়ে নিয়ে জমজমের পানির সাথে মিশিয়ে টানা 1 রাত বোতলে ভরে রেখে দিতে হবে। সকালে যদি উঠে দেখা যায় বোতল হাওয়া হয়ে গিয়েছে, তাহলে বুঝতে হবে জিনে এসে সেই বোতল নিয়ে গেছে। এই বোতলই হলো জাদুকরকে ধরার ও তার লোকেশন জানবার ফাঁদ। আর জিন একবার বোতল এসে নিয়ে গেলেই হলো। আমার হিসেবে জিন আসতে বাধ্য এবং নিয়ে যেতেও বাধ্য। কেন জিন নিয়ে যাবে? প্রশ্ন করলাম। জবাবে বিলকিস জানালো, কারণ জিনের গোখরার বিষের প্রতি নেশা রয়েছে। সাহাবের রক্ত তার পরিচিত, রক্তের গন্ধ তার পরিচিত, আর এই যে বললাম তার শরীরেও বিষ বইছে,
এটা মূলত জিনের নিজের বিষ, কারণ জিন নিজের সাপের রূপ ধারণ করে বিষ নির্গত করতে পারে। তো নিজের বিষের গন্ধ সে হাজার হাজার কিলোমিটার থেকেও নাকি শুকতে পারে। যদিও আমার মনে হয় না এই জিন খুব দূরে কোথাও আছে। আমার মন বলছে এই জিন এই এলাকারই, যাকে জাদুকর পুষে থাকে, এবং জিনটা হিন্দু। যাই হোক, যা বলছিলাম আর কি, নিজের বিষের গন্ধ পেলে সে প্রথমে আসবে, কিন্তু যখন আমার বিষের দেওয়া সাপের বিষের গন্ধ সে পাবে, তখন বিষের ঘ্রাণে তার মাথা নষ্ট হয়ে যাবে। সে এটাকে চুরি করতে চাইবে এবং চুরি করে নিয়েও যাবে। এটা অনেকটা নেশার মতন জিনদের কাছে। কিন্তু সে কি নিয়ে যাবে? শুধু কি বিষ? না, সে আরও নিবে জমজমের পবিত্র পানি, যা আমার সম্পত্তি, আমার শক্তি। এই পানি ওর হাতে চলে গেলেই আমি জিনকে হাজির করতে বাধ্য করাতে পারবো, কারণ বোতল চুরি করেই সে সবার আগে তা পেটে পুরে নিবে, এক নিঃশ্বাসে গিলে ফেলবে। তখনই জিন আমার হাতে বন্দী হয়ে যাবে। যা বলবো তা করতে সে বাধ্য হয়ে যাবে। দারুণ না? আমরা তিনজনে সমস্বরে বললাম, আসলেই দারুণ।